জাস্ট তোমার ল্যাবে যে ডেমো দেওয়া হয় থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওইগুলো সম্পর্কে একটু আইডিয়া, যখন ইউনিভার্সিটি যখন খুলবে তখন তোমরা আর কি টেস্ট গুলো ল্যাবে নিজেরা করতে পারবে। তোমরা এর মধ্যে নিজেরাও পড়াশোনা করবা, যে ল্যাবের যে তোমার বিভিন্ন ধরনের কোড আছে সেই কোড গুলো তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা নিজেরাও পড়লা। ঠিক আছে, কারণ তোমরা তো এখন হচ্ছে কতদিন এই সিচুয়েশন চলে এটা তো বলা যায় না, নিজেরা একটু পড়াশোনা করবা, বুঝতে পারছো? আর আমরা এখানে তোমার হচ্ছে যে তোমার ধরনের ভিডিও বা টেস্ট গুলো কিভাবে করে সেগুলো দেখানোর চেষ্টা করবো, বুঝতে পারছো? সেখান থেকে কিছু আইডিয়া পাবো। আর কারো কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু না জানলে জিজ্ঞাসা করতে পারবা, যে কোনো ধরনের প্রশ্ন। সেটা তোমার হচ্ছে যে যদি অনেক সহজ প্রশ্ন হয়, অনেকের কাছে অনেক কিছু সহজ মনে হয়, আবার অনেকের কাছে অনেক কঠিন মনে হয় একই জিনিস। ঠিক আছে, তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বা কোথাও বুঝতে সমস্যা হলে, অথবা যদি পড়ানোতে সমস্যা যে তুমি বুঝতেছো না, সেটাও বলবা যে এইভাবে পড়াইলে ভালো হবে বা এইভাবে ক্লাস নিলে ভালো হবে। তোমাদের ফিডব্যাক আর কি দরকার। আর আমি কখনো তোমার জিও টেকনিক্যালের সেশন হলে এটা হচ্ছে যে আমার প্রথম, ঠিক আছে, সুতরাং কিছু লিমিটেশন থাকতে পারে বা সমস্যা থাকতে পারে, তো তোমরা এই ব্যাপারে আর কি হেল্প করবা, যে আমি যেন আমার নিজেকে ইমপ্রুভ করতে পারি। তোমাদের এর জন্য তোমাদের ফিডব্যাক দরকার। তোমরা এখন থার্ড ইয়ারে পড়ো, তখন ইঞ্জিনিয়ারিং প্রায় শেষ পড়ো, তো নিজেদেরও কিছু আর কি আইডিয়া এগুলো শেয়ার করতে পারো, যে তোমরা যেগুলো জানো, ঠিক আছে, তোমরা এগুলো নিজেরা শেয়ার করতে পারো। এবং মেইন কথা হচ্ছে আলটিমেটলি তোমাদেরকে নিজেদের পড়াশোনা করতে হবে, আর পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা করতেই হবে, সেটা যাই পড়ো না কেন। তো তোমাদের জিও টেকনিক্যাল এমনি যে থিওরি কোর্স করছো, এটা হচ্ছে যে কেমন লাগে? তোমার তো 3-1 এখন হচ্ছে 3-2 শেষ, মানে জিও টেকনিক্যালে 2টা থিওরি কোর্স শেষ হয়ে গেছে, তো তোমাদের কেমন লাগে? স্যার একটু কঠিন জিও টেকনিক্যাল। আচ্ছা, আর তোমরা কি তোমাদের 3-1 কি কোনো ল্যাব করছো ফিজিক্যালি? জি স্যার, 3টা ল্যাব করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মাত্র 3টা? তো ওইখানে তোমরা কি কি টেস্ট করছো মনে আছে, বলতে পারবা কেউ একটু? স্যার প্লাস্টিসিটি ইনডেক্সের একটা টেস্ট ছিল। আচ্ছা, লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট, তাই তো? আর স্পেসিফিক গ্র্যাভিটি এই করছো? আর কিছু ভিজুয়াল তখন আইডেন্টিফিকেশন অফ সয়েল, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা তো তাহলে তো কিছুটা ডিফিকাল্ট। তোমাদের তো তখন ওই আর বাদ বাকি ল্যাব গুলো তো হয়নি, চেষ্টা করে এটা কিভাবে পড়ানো। যাই হোক, আমরা আর কি তারপরে এখন কিছু করার নাই, মনে করো যে তোমরা নিচের জিনিস বাদ দিয়ে উপরে জিনিস করতেছো, এটা ভালো, ঠিক আছে। তো আমরা এমনি তোমার হচ্ছে যে ফর্মালি আমরা শুরু করতে পারি ক্লাসে, যে আমাদের তোমাদের হচ্ছে যে এটা কোর্স নাম্বার হচ্ছে C3232, আর কোর্স টাইটেল হচ্ছে জিওটেকনিক্যাল, সরি, সেশনাল 1 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2। আর আগেরটা 3131 যেটা ছিল সেটা হচ্ছে তোমার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, তোমার থার্ড ইয়ার ফার্স্ট টার্মে। তো আমাদের যে কোর্স, এটা যে তোমার কোর্স ক্রেডিট, এটা হচ্ছে যে তোমার 0.75 ক্রেডিট, ঠিক আছে। এবং কোর্স টিচার আছে রোকনুজ্জামান স্যার, আর হচ্ছে আমি। স্যারকে তো চিনো? আচ্ছা, তো আমাদের কোর্স কন্টেন্টস যেটা, কোর্স কন্টেন্টে
আমাদের যে টেস্টগুলি আমরা এই টার্মে করব সেগুলির মধ্যে হচ্ছে একটা রিলেটিভ ডেনসিটি টেস্ট এবং তোমার ফিল্ড কম্প্যাকশন টেস্ট, তারপর হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট অথবা যেটাকে বলি আমরা ইউসি টেস্ট। এরপর আছে ডিরেক্ট শিয়ার টেস্ট, আর একটা হচ্ছে তোমার ট্রায়াক্সিয়াল কম্প্রেশন টেস্ট, এবং ফাইনাল হচ্ছে তোমার কনসলিডেশন টেস্ট। তো এই টেস্টগুলো আমরা এই টার্মে আর কি তোমাদের এই টেস্টগুলো করানো হবে। তো আসলে এই টেস্টগুলো যে করবো এগুলো অবজেক্টিভস কি, বা আমরা ল্যাবরেটরি টেস্ট কেন দরকার বা কি কারণ দরকার, এটা তোমাদের জানতে হবে যে আমরা আমাদের এই কোর্সটার আসলে অবজেক্টিভস কি। তো তোমরা আগে বলো যে এখানে যে কোর্স কন্টেন্টস, আর তোমরা একটু রেসপন্স করবে, রেসপন্স করলে তখন একটু পড়াতে সুবিধা হয়, ঠিক আছে? আর অনলাইন তোমাকে না দেখা যাচ্ছে না, না দেখে পড়াইতে হচ্ছে, সো একটু রেসপন্স করতে হবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখানে তোমাদের এই যে তোমার যে কোর্স কন্টেন্ট আছে, যে টার্ম গুলো এখানে দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে রিলেটিভ ডেনসিটি টেস্ট আর হচ্ছে তোমার ফিল্ড কম্প্যাকশন টেস্ট, তো এগুলোর নাম শুনছো? রিলেটিভ ডেনসিটি কি বা হচ্ছে যে তোমার কম্প্যাকশন কি, এগুলো নাম শুনছো বা এগুলো সম্পর্কে তাহলে তোমাদের, তোমরা হয়তো বা পড়ো নাই কিন্তু ক্লাসে তো পড়ানো হয়েছে, তাই না? জি স্যার, ডিরেক্ট শেয়ার টেস্ট পড়ানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট বা অ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট অথবা কনসলিডেশন টেস্ট। কনসলিডেশন টেস্ট কি টেস্ট তো না, টেস্ট করানো তোমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা যে কনসলিডেশন জিনিসটা কি, বা হচ্ছে যে এখান থেকে আমরা আমরা কি কনসেপ্ট পাই বা এর কনসেপ্টটা কি, বেসিক কনসেপ্ট, এগুলো তো পড়ানো হয়েছে। তারপর হচ্ছে যে তোমার কম্প্যাকশন, কম্প্যাকশন কেন করা হয় বা কিভাবে করা হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি কি ধরনের প্যারামিটার আমাদের আমরা আর কি বের প্যারামিটার আমাদের কাজে লাগে বা কিভাবে তো আমরা হচ্ছে যে প্যারামিটার গুলো এখানে তোমরা যেগুলো পড়ছো সেই প্যারামিটার গুলো আমরা ল্যাবে টেস্ট করে কিভাবে বের করবো সেগুলো আমরা এখানে শিখবো। তো আমি আশা করি তোমরা এগুলো সবাই নাম শুনছো অ্যাটলিস্ট, অনেক কেউই পড়ো না এটা ঠিক আছে, কিন্তু ক্লাসে আর কি পড়ানো হয়েছে অথবা ক্লাসে অনেকে মনোযোগী ছিল না, সুতরাং এগুলো এখন আসলে একটু ডিফিকাল্ট পড়ানোটা। অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসে অনেকে থাকে না, দেখা যাচ্ছে যে তোমার অনলাইনে থেকে অন্য কাজ করে বা জাস্ট হচ্ছে যে সে পার্টিসিপেন্ট হিসেবে আছে এটা শো করানোর জন্য থাকে না। তো সমস্যা নেই, কারো যদি মনে করে প্রয়োজন ফিল না করে যে আমার ক্লাস করার প্রয়োজন আছে বা দরকার আছে, সমস্যা নেই, কারণ এখন হচ্ছে যে তোমার হচ্ছে যে অনেক ডকুমেন্টস পাওয়া যায় অনলাইনে, তুমি গুগলে সার্চ দাও অনেক কিছু পেয়ে যাবে। নিজে নিজে কেউ যদি পড়তে পারো তাহলে ভালো, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। ঠিক মেইন উদ্দেশ্যটা কি, পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে যে শেখা এবং সেটা প্র্যাকটিক্যালি তোমার সাথে অ্যাপ্লাই করা এবং নতুন কোনো কিছু করা। তো তুমি যদি এটা করতে পারো অন্য সোর্স থেকে, যে অনেক ডকুমেন্টস অনলাইনে বা অনলাইনে অনেক কোর্স করে, তো এটা ভালো করতে পারো, সমস্যা নেই। তবে ক্লাস করাটা ভালো, ক্লাস করলে তোমার হচ্ছে যে অনেক ইন্টারাকশন হয় বা তুমি দেখা যাচ্ছে যে অনেক সময় নিজে পড়ে অনেক কিছু বোঝা যায় না বা আমাদেরও অনেক কিছু গ্যাপ থাকতে পারে, সেগুলো তোমাদের পড়াইতে গেলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়, ঠিক আছে? তোমরা অনেক প্রশ্ন করো অনেক সময়, এগুলোর মাধ্যমে আমরাও শিখি, সবাই শিখে প্রতিনিয়ত সবকিছু থেকে। তো আমাদের এই যে এটার যে কোর্স অবজেক্টিভ সেটা হচ্ছে যে তোমার আমাদের যে ল্যাবের যে টেস্ট বা ল্যাবরেটরি টেস্টে যে সয়েলের যে জিওটেকনিক্যাল যেহেতু ল্যাব, তাহলে এখানে অবশ্যই যে সয়েলের যে বিভিন্ন ধরনের প্যারামিটার্স, যা তোমার ফিজিক্যাল অথবা ইন্ডেক্স প্রপার্টিস অথবা ইঞ্জিনিয়ারিং যে প্রপার্টিস, সেগুলো আমরা কিভাবে বের করতে পারি যে এবং এবং শুধু এই ভ্যালু গুলো আমরা যে ল্যাব থেকে পেলাম, যে তুমি একটা টেস্ট করছো কিছু প্যারামিটার সেখান থেকে বের করছো,
এটাই শেষ না, এখান থেকে আমরা সেই রেজাল্টটা, আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা আমরা কিভাবে ইন্টারপ্রিয়েট করতে পারি, বা আমাদের হচ্ছে যে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, এর ফিল্ড অ্যাপ্লিকেশন কোথায়, বা তুমি একটা রেজাল্ট, মানে একটা রেজাল্ট পাওয়া গেছে, তাহলে এটার এই যে সয়েলের যে বিহেভিয়ারটা এটা কেমন, বা তোমার এই প্রপার্টিস সম্পর্কে তুমি সয়েল সম্পর্কে কি ধরনের আইডিয়া পাচ্ছ বা কি ধরনের কনসেপ্ট পাচ্ছ, এটা আর কি ইন্টারপ্রিয়েট করা। তাহলে এটা হচ্ছে আমাদের কোর্সের অবজেক্টিভস, যে এই কোর্সের মাধ্যমে আমরা সয়েলের যে তোমার ইন্ডেক্স প্রপার্টিস এন্ড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস এবং হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রপার্টিস এগুলো বের করব, এবং এগুলো বের করে সেখান থেকে আমাদের যে টেস্ট রেজাল্ট পাবো সেটা আমরা কিভাবে ইন্টারপ্রিয়েট করা যায় এগুলো শিখবো। তো আমাদের এই কোর্সটা করার ফলে আমাদের একটা যে question ছিল স্যার। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। স্যার, ওই যে মাত্র বললেন স্যার ফিজিক্যাল প্রপার্টি, ইঞ্জিনিয়ারিং প্রপার্টি আর ইন্ডেক্স প্রপার্টি, স্যার এই তিনটার মধ্যে স্যার পার্থক্যটা যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, এটা আমরা তোমার হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস বা ইন্ডেক্স প্রপার্টিস হচ্ছে যে তোমার যেগুলো তোমার সয়েলের তোমার বেসিক প্রপার্টিস, যেগুলো তুমি করছো যে সয়েলের ভয়েড রেশিও অথবা ইউনিট ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, বা হচ্ছে যে এই রিলেটিভ যেটা হচ্ছে যে ডেনসিটি, অথবা তোমরা 18 লিমিট পড়ছো যে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, তোমার হচ্ছে যে শ্রিঙ্কেজ লিমিট, ঠিক আছে, এই প্যারামিটার গুলো এগুলো হচ্ছে যে তোমার কে বলা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিস অথবা হচ্ছে যে তোমার ইন্ডেক্স প্রপার্টিস, ঠিক আছে এগুলো। আর হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস হচ্ছে যে যেগুলো হচ্ছে যে স্ট্রেন্থ প্যারামিটার, যেমন তোমার যে শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার, তোমাদের হচ্ছে যে যেমন হচ্ছে যে সি কোহেশন, এবং হচ্ছে যে তোমার ফাই, যেটাকে সয়ের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এগুলো দ্বারা হচ্ছে যে তোমার মিন করে হচ্ছে যে তুমি এইগুলো হচ্ছে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস আর কি, বুঝতে পারছো, যেগুলো হচ্ছে স্ট্রেংথ রিলেটেড আর কি, যে প্রপার্টিস গুলো সেগুলো বলা হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। আর তোমার ফিজিক্যাল প্রপার্টিস থেকে তুমি বুঝতে পারবে যে আমরা সয়েলকে ক্লাসিফাই করতে পারি, যেমন তুমি যদি লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট জানো, তাহলে হচ্ছে যে এটি কি ধরনের সয়েল সেটা তুমি, অথবা ইউনিটেড যদি জানো, অথবা স্পেসিফিক গ্র্যাভিটি যদি জানো, ঠিক আছে, ভয়েড রেশিও যদি জানো, তাহলে তার ফিজিক্যাল কন্ডিশনটা কি আছে, অথবা কি ধরনের সয়েল বা কি টাইপস এর সয়েল, এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। তো তোমার এরপর হচ্ছে যে তোমাদের এই কোর্স থেকে তোমাদের যে আউটকাম সেটা হচ্ছে যে তুমি এখান থেকে যেটা বললাম যে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে ফিজিক্যাল, ইন্ডেক্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস এগুলো আর কি সয়েলের বের করতে পারবো। এবং সেকেন্ডলি হচ্ছে যে এই টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে যে যেমন একটা ফিজিক্যাল প্রপার্টিস অথবা ইন্ডেক্স প্রপার্টিস এর মধ্যে হচ্ছে যে রিলেটিভ ডেনসিটি, এবং এটার ফিল্ড অ্যাপ্লিকেশন কি, অথবা ল্যাবরেটরিতে অ্যাপ্লিকেশন কি, যে আমি রিলেটিভ ডেনসিটি বের করবো, তাহলে এই অ্যাপ্লিকেশনটা কি, এর ফিল্ডের অ্যাপ্লিকেশন কোথায়, রিলেটিভ ডেনসিটি বের করে এবং হচ্ছে যে ফিল্ড অ্যাপ্লিকেশন কোথায় বা কি কাজে লাগে, এগুলো আমরা এই মাধ্যমে আর কি জানতে পারবো। তারপরে তোমার থার্ডলি হচ্ছে যে তোমার হচ্ছে যে এই যেটা বললাম যে শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার, অথবা হচ্ছে যে আমরা যেটাকে বলি ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, যেমন শেয়ার স্ট্রেন্থ প্যারামিটারের মধ্যে আছে তোমার সি কোহেশন, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এই প্যারামিটার গুলো আমরা এখান থেকে আর কি এইটা এই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা এই কোর্সে বের করতে পারবো যে সয়েলের শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার কিভাবে বের করতে হয়। এরপর হচ্ছে যে তোমার আরেকটা হচ্ছে সেটেলমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যে তোমার সেটেলমেন্টে যে একটা স্ট্রাকচার যখন করা হবে গ্রাউন্ডের উপরে, তখন তো লোড অ্যাপ্লাই করা হয়, তাই না, আলটিমেটলি গ্রাউন্ডে। তো লোড যখন অ্যাপ্লাই করা হবে তবে কতটুকু সেটেলমেন্ট হবে, সেটেলমেন্ট মানে হচ্ছে যে তোমরা এটা বলছো যে সেটেলমেন্ট কতটুকু হবে বা এর রেটটা কেমন হবে। যেমন সেটেলমেন্ট হচ্ছে যে অনেক বেশি সেটেলমেন্ট হতে পারে, কিন্তু সেটা হচ্ছে যে খুব দ্রুত হবে, তাহলে খুবই ফাস্ট হবে নাকি স্লো হবে। তো এই যে বিভিন্ন ধরনের প্যারামিটার্স, যে সেটেলমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অথবা সেটেলমেন্ট প্যারামিটার, যে এগুলো ইন্টারপ্রেট করার জন্য আমাদের যে প্যারামিটার লাগবে, যে কতটুকু সেটেলমেন্ট হবে অথবা কি রেটে সেটেলমেন্টটা হবে। তো এই যে তোমার অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, যে আর হচ্ছে যে রেট অফ সেটেলমেন্ট, এই এই দুইটা প্যারামিটার আমরা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স লাগবে সয়েলের, বা কি কি ধরনের প্রপার্টিস লাগবে, সেগুলো আমরা এই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে বের করতে পারবো। যেমন
তোমরা তো জানো যে তোমার সেটেলমেন্ট ক্যালকুলেশনের জন্য অথবা রেট অফ সেটেলমেন্টের জন্য আমাদের একটা লাগে হচ্ছে যে তোমার কম্প্রেশন ইন্ডেক্স, যেটাকে আমরা বলি সিসি। সেকেন্ড হচ্ছে যে তোমার রিকম্প্রেশন ইন্ডেক্স, যেটাকে বলা হয় সিআর। এবং হচ্ছে যে তোমার সেটেলমেন্ট রেট বের করার জন্য তোমার হচ্ছে কি দরকার, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। তারপর হচ্ছে যে সেকেন্ডারি কম্প্রেশন ইন্ডেক্স আছে একটা, যেটাকে বলা হচ্ছে সি আলফা। তাহলে এই প্যারামিটার গুলো আমরা হচ্ছে যে তোমার আরো সেটেলমেন্ট ক্যালকুলেশন আরো দরকার আছে, ভয়েড রেশিও। যেমন ভয়েড রেশিও এটা বের করার জন্য হচ্ছে তোমাদের আসলে 3-1 বা আগের টার্মে ওই সেশন গুলোতে আছে। আমরা এই তোমার এখানে যে একটা টেস্ট আছে কনসলিডেশন টেস্ট, এই টেস্ট থেকে আমরা এই প্যারামিটার গুলো বের করবো, বা এই কনসলিডেশন টেস্ট থেকেও আমরা হচ্ছে ভয়েড রেশিও, যে সেটেলমেন্ট ক্যালকুলেশনে ভয়েড রেশিও দরকার হয়, সেটা বের করতে পারি। কিন্তু মেইন যে প্যারামিটার সেটা হচ্ছে সিসি, সিআর এবং হচ্ছে যে সিভি, যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, এগুলো আমরা হচ্ছে যে এই কনসলিডেশন টেস্ট থেকে বের করতে পারবো। তাহলে প্রত্যেকটা প্যারামিটার আমাদের কিন্তু তুমি আমাদের যেহেতু ওই সেটেলমেন্ট ক্যালকুলেশনের জন্য এই প্যারামিটার গুলো লাগবে, সো আমাদের এই প্যারামিটার গুলো কিন্তু আগে ল্যাবে তোমার টেস্ট করে বের করতে হবে। তোমার এই যে যেটা হচ্ছে যে শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার এবং সি এন্ড ফাই, এটা কি কাজে লাগবে? তুমি একটা ফাউন্ডেশন করবা, তারপর ফাউন্ডেশনের যে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করছো, বা বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশনের জন্য তোমার এই তোমার হচ্ছে যে শিয়ার স্ট্রেন্থ যে প্যারামিটার সেগুলো লাগে। তো এগুলো প্যারামিটার আমরা ল্যাব থেকে বের করতে পারবো আর কি, সয়েল টেস্টের মাধ্যমে ল্যাব থেকেও করা যাবে। আবার তোমার হচ্ছে যে এই প্যারামিটার হচ্ছে ফিল্ড টেস্টের মাধ্যমে করা যায়। তো আমাদের তো এখানে ফিল্ড টেস্ট আসলে তোমাদেরকে ফিল্ডে নিয়ে ওইভাবে দেখানো আসলে পসিবল না, সুতরাং আমরা ল্যাব থেকে কিভাবে বের করবো সেগুলো আমরা এই কোর্সে শিখবো। এবং একটা টেস্ট আছে যেটা হচ্ছে যে ফিল্ডে করে, সেটা এই কোর্সের মধ্যে আছে, তো সেটাই করা হবে। কিন্তু তোমার এই যে শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার গুলো সি এন্ড ফাই এর ভ্যালু, এটা কিন্তু তোমার আমরা হচ্ছে যে তোমার ইনডিরেক্টলি ফিল্ড টেস্টের মাধ্যমে বের করতে পারি। একটা হচ্ছে যে তুমি ল্যাবে টেস্টের মাধ্যমে ডিরেক্টলি আর কি সরাসরি বের করতে পারো, আর একটা হচ্ছে যে ফিল্ড টেস্টের মাধ্যমে তুমি হচ্ছে যে কিছু হয়তো বা আদার্স প্যারামিটার বের করে তার সাথে কোরিলেশন আছে, সেই কোরিলেশন থেকে আমরা ওই প্যারামিটার গুলো বের করতে পারবো। অথবা অনেক সময় হচ্ছে যে তোমার অনেক টেস্টের মাধ্যমে সরাসরিও বের করা যায়। যেমন তোমরা যদি যেটা হচ্ছে যে এসপিটি টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, নাম শুনছো তো এটা? জি স্যার। আচ্ছা, তো এই টেস্টের মাধ্যমে আমরা কি বের করি? এন ভ্যালু। সো এন ভ্যালু আসলে কত হলে এর তোমার শিয়ার স্ট্রেন্থ কত হতে পারে, এরকম কিছু কোরিলেশন আছে, সেখান থেকে আমরা তখন এটা কিন্তু ইনডিরেক্ট মেথড, তুমি ফিল্ডে পাচ্ছ এন ভ্যালু, আবার এখানে হচ্ছে যে তুমি আমরা হচ্ছে যে ওই তার হচ্ছে যে শিয়ার স্ট্রেন্থ কত হবে সেটা আমরা ওই সয়েলে সেটা বের করতে পারতেছি ইনডিরেক্ট। আবার ডিরেক্টলি বের করা যায়, যেমন হচ্ছে যে তোমার হচ্ছে যে ভেন শেয়ার টেস্ট, এটা নাম শুনছো? এটা ফিল্ড টেস্ট, ঠিক আছে। তো ওই টেস্টের মাধ্যমে আমরা সরাসরি তোমার ফিল্ডেই যে তার শেয়ার স্ট্রেন্থ কত ওই সয়েলে সেটা আমরা বের করতে পারি। তো আমাদের এটা এক্সপেক্টেড। এখন হচ্ছে আমাদের প্রথম যে টেস্ট, যেটা হচ্ছে যে তোমার রিলেটিভ ডেনসিটি টেস্ট। তো রিলেটিভ ডেনসিটি টেস্ট, যে তার আগে আমাদেরকে জানতে হবে আসলে যে রিলেটিভ ডেনসিটি বলতে আসলে কি বুঝি, যে টেস্ট তোমার হচ্ছে যে থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড রিলেটিভ ডেনসিটি। তো এখানে দেখো যে এখানে একটা সয়েল আছে, তো এই সয়েল যদি তোমার ডেন্স কন্ডিশনে থাকে, আচ্ছা তোমরা তো জানো যে সয়েল হচ্ছে একটা 3 ফেজ সিস্টেম, যে তোমার 3টা ফেজ থাকতে পারে। সেটা হচ্ছে যে 3টে ফেজ মানে কি বোঝায়, যে সয়েলে হচ্ছে যে তোমার কিছু সলিড পার্টিকেল থাকে, আর কি থাকে যে সয়েল, তুমি যে শুধু সয়েল না, তুমি হচ্ছে যে কিছু যদি সলিড পার্টিকেল নাও তাহলে এর মধ্যে দেখবা যে কিছু গ্যাপ থাকে। যেমন তুমি যদি কিছু মার্বেল একত্রে রাখো, তাহলে মার্বেল হচ্ছে সলিড, কিন্তু এই মার্বেল গুলোর মধ্যে কি থাকবে, গ্যাপ থাকবে, যেটাকে আমরা হচ্ছে ভয়েড বলি। তো এই ভয়েডের মধ্যে হচ্ছে যে তোমার আবার থাকতে পারে, যে একটা হচ্ছে যে ওয়াটার থাকতে পারে, আর একটা হচ্ছে যে এয়ার থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই যে 3 ফেজ সিস্টেম মানে হচ্ছে যে সয়েল আসলে তোমার হচ্ছে যে গঠিত হয় সলিড পার্টিকেল দিয়ে, এবং হচ্ছে যে তার মধ্যে তোমার হচ্ছে যে
ভয়েড থাকতে পারে, এবং এই ভয়েডের মধ্যে হচ্ছে যে তোমার এয়ার অথবা হচ্ছে যে ওয়াটার থাকতে পারে। এটা তো জানো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে যে তোমার এই যে ভয়েড থাকবে, ভয়েডের মধ্যে এয়ার অথবা হচ্ছে যে তোমার ওয়াটার থাকতে পারে। তো এখন সলিড পার্টিকেল কিন্তু সবসময় থাকবে। তো এখন হচ্ছে যে ভয়েডের মধ্যে এয়ার অথবা ওয়াটার আছে কিনা এর উপর বেস করে আর কি সয়েলকে আমরা বলি ড্রাই সয়েল বলি, অথবা স্যাচুরেটেড সয়েল, অথবা পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল। তো ড্রাই সয়েল কখন বলবো? যদি তোমার ভয়েডের মধ্যে কোনো ওয়াটার না থাকে, ঠিক আছে, শুধুমাত্র সলিড পার্টিকেল আর হচ্ছে যে তোমার এয়ার থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে ড্রাই সয়েল, তার মানে কোনো ওয়াটার নাই। আর স্যাচুরেটেড কখন বলবো? যদি তোমার এই ভয়েড গুলো তোমার হচ্ছে যে যে ফাঁকা স্পেস থাকবে, তো এই ফাঁকা স্পেস গুলো যদি তোমার সম্পূর্ণরূপে যতগুলো ভয়েড আছে এই ভয়েড গুলো যদি তোমার ওয়াটার দ্বারা ফিল আপ করা থাকে, তখন সেটাকে বলা হয়েছে যে ফুললি স্যাচুরেটেড। তাহলে হচ্ছে যে ওটা ওই ভয়েডের মধ্যে কোনো তোমার হচ্ছে যে ওই ভয়েড গুলো ওয়াটার দ্বারা ফিল আপ করা আছে। পার্শিয়ালি স্যাচুরেটেড কখন বলবো? যে যদি কিছু তোমার ভয়েডের মধ্যে ওয়াটার আছে, আবার কিছু ভয়েডের মধ্যে এয়ার আছে, মানে ফুললি মানে ভয়েড যেগুলো ফাঁকা স্পেস গুলো আছে এগুলো হচ্ছে যে তোমার সম্পূর্ণটা ওয়াটার দ্বারা ফিল আপ করা নাই। তো সেই কারণে সেটাকে বলা হচ্ছে যে পার্শিয়ালি স্যাচুরেটেড। এখন হচ্ছে যে দেখো, যদি তোমার এই একটা সলিড, এখানে আছে তোমার একটা সয়েল মাছ এখানে দেখানো হয়েছে, তো এটা যদি ডেন্স কন্ডিশনে থাকে, ডেন্স মানে হচ্ছে যে খুবই কম্প্যাক্ট কন্ডিশন আছে, পার্টিকেল গুলো যদি তোমার যে সলিড পার্টিকেল গুলো আছে এগুলো যদি তুমি তোমার হচ্ছে যে ক্লোজ কন্ট্যাক্টে থাকে, তাহলে হচ্ছে এখানে যে ভয়েড গুলো থাকবে এই ভয়েড গুলো কি হবে? বেশি হবে না কম হবে? তাহলে হচ্ছে যে তোমার খুবই কম কম হবে। ভয়েড, হ্যাঁ কম হবে, খুবই ভয়েড গুলো কম থাকবে। এবং তোমার এখন এই যে ভয়েড গুলো যদি ডেন্স কন্ডিশন থাকতেছে তখন ভয়েড গুলো কম। এখন এই গ্রাউন্ডে যদি এই গ্রাউন্ড মনে করো এখানে যদি একটা তোমার হচ্ছে হেভি স্ট্রাকচার একটা বড় একটা বিল্ডিং করা হয়, হয়তো 10 তলা অথবা 20 তলা বিল্ডিং করা হয়, তাহলে এখানে হেভি স্ট্রাকচারাল লোড এই গ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রাকচারের লোডটা বা বিল্ডিং এর যে লোডটা এটা কে ক্যারি করবে? হেল্প। এয়ার ভয়েড নাকি তোমার হচ্ছে যে এই লোডটা ক্যারি করবে হচ্ছে যে তোমার এই যে এখানে যে গ্রাউন্ড যেটা, হ্যাঁ গ্রাউন্ড যেটা এটা ক্যারি করবে। তো যদি ভয়েড যদি কম থাকে, যেটা বললাম যে এই যে এইখানে আছে যে তোমার এখানে ভয়েড যদি কম থাকে, যখন লোড অ্যাপ্লাই করবে তখন এই পার্টিকেল গুলো কি হবে? রিঅ্যারেঞ্জ হবে, অর্থাৎ তোমরা এই পার্টিকেল গুলো হচ্ছে যে ক্লোজলি আর কি আসতেছে, ক্লোজ কন্টাক্টে আসবে। তো এখানে এর মধ্যে গ্যাপ যত কম থাকবে তোমার তার মানে তার কিন্তু এই পার্টিকেল গুলো হচ্ছে যে ক্লোজ কন্টাক্টে আসার পসিবিলিটিস তত কম। এবং তোমার হচ্ছে যে এই ক্লোজ কন্টাক্টে আসার পসিবিলিটিস যত কম, তোমার এখানে কিন্তু এই সেটেলমেন্ট তত কম হবে, ঠিক আছে? যে সেটেলমেন্ট তত কম হবে, তার মানে হচ্ছে যে তোমার যদি একটা সয়েল যদি ডেন্স কন্ডিশনে থাকে, তাহলে সেই সয়েলটা হচ্ছে যে তোমার কি করতে পারবে? যে এখানে যে স্ট্রাকচারাল লোড সেটাকে সে ক্যারি করতে পারবে উইদাউট হচ্ছে যে লার্জ সেটেলমেন্ট। যে তোমার হচ্ছে যে কারণ কি তখন হচ্ছে যে তোমার এই সয়েলের যে সলিড পার্টিকেল যেহেতু কম, এইখানে ভয়েড কম, তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে যে ক্লোজ কন্টাক্টে আসার জন্য হচ্ছে যে তার স্পেস খুবই কম আর কি, তখন সেই ক্ষেত্রে তোমার কি হবে? সেটেলমেন্টটা কম হবে। এখন যদি এই স্পেসটা যদি অর্থাৎ তোমার এমন যদি হয় যে লুজ কন্ডিশনে থাকে, যে পার্টিকেল গুলো লুজ কন্ডিশনে, তার মানে অনেক দূরে দূরে আর কি আছে, ভিতরে অনেক গ্যাপ আছে, তো এখন যখন লোড অ্যাপ্লাই করা হবে তখন কি হবে? এইগুলো হচ্ছে যে তোমার যখন লোড অ্যাপ্লাই করবে পার্টিকেল গুলো আর কি কাছাকাছি চলে আসবে। তো যত এইখানে দেখো যত তোমার হচ্ছে যে গ্যাপ বেশি, যত বেশি এই পার্টিকেল গুলো যত বেশি এদিকে নিচের দিকে ডিস্টেন্স বেশি হবে, তোমার কি হবে? এই বিল্ডিং তোমার হচ্ছে যে নিচের দিকে তত বেশি বসে যাবে বা সেটেল করবে। তো এই সেটেল করলে কি হবে? তো সেটেলমেন্টের একটা সব তোমার আমাদের যে কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যে বিএনডিসি কোড, তো এই কোডে কিন্তু তোমার বা যে কোনো বিল্ডিং কোডে, আমাদের দেশের একটা অবশ্যই বিল্ডিং কোড আছে বা আদার্স কান্ট্রি যেসব কোড আছে, কোডে হচ্ছে যে সবসময় সেটেলমেন্টের একটা অ্যালাউবল লিমিট বলা থাকে, যে সেটেলমেন্ট ম্যাক্সিমাম এতটুকু হতে পারবে। তো এখন সেটেলমেন্ট যদি ওর থেকে বেশি হয়ে যায় তখন হচ্ছে যে বিল্ডিং এ তোমার হচ্ছে ক্র্যাক ডেভেলপ করতে পারে, তার মানে আলটিমেটলি বিল্ডিংটা হচ্ছে যে তোমার ফেল করে যেতে পারে।
সুতরাং আমাদের এই যে তোমার এই দিকে খেয়াল রাখতে হবে যে সেটেলমেন্ট কতটুকু হচ্ছে, এটা আমাদের তোমার হচ্ছে যে দেখতে হবে ক্যালকুলেশন করেছে সেটা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা বা পারমিসিবল লিমিটের মধ্যে আছে কিনা। তো কিভাবে সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হয় এগুলো মনে হয় তোমরা কনসালটেশন যে থিওরি সেখান থেকে অলরেডি শিখছো বা তোমাদের শেখার কথা হবে। এখন হচ্ছে যে তোমার তাহলে যে কোনো স্ট্রাকচার তোমার কনস্ট্রাকশনের পূর্বে এবং সেই স্ট্রাকচারটা যদি তোমার গ্রানুলার সয়েল তো সয়েলের উপর করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তোমার হচ্ছে যে ওই সয়েলটা যে ন্যাচারাল কন্ডিশনে আছে। মনে করো এই সয়েলটা তো তার ন্যাচারাল একটা কন্ডিশন আছে, তুমি তো এই তাহলে তার ডেন্সনেস কেমন, অর্থাৎ তোমার হচ্ছে কম্প্যাক্টনেস কেমন, বা তার হচ্ছে যে তোমার এখানে এর মধ্যে হচ্ছে যে কি পরিমাণে ভয়েড আছে সেটা আমরা সেটা আমাদেরকে আগে থেকে আর কি আইডিয়া নিতে হবে, বা সেটা আমরা মেজার করতে পারি যে কতটুকু ভয়েড আছে। সেটা আমরা তোমার হচ্ছে যে আগে থেকে টেস্টের মাধ্যমে আমরা আইডিয়া পেতে পারি। এখন হচ্ছে তোমার তাহলে হচ্ছে যে এবং এই আইডিয়াটা যেটা হচ্ছে যে তোমার তোমরা যে কম্প্যাকশন করছো এটা কি, এটা হচ্ছে যে তোমার আমরা এখানে তোমার ডাইনামিক অথবা স্ট্যাটিক লোড অ্যাপ্লাই করে সয়েলের মধ্যে যে এই যে এখানে যে বললাম যে তোমার যে এই স্পেস আছে এই স্পেসের মধ্যে কি থাকবে, এয়ার থাকে। তো আমি যখন এটাকে কম্প্যাক্ট করব তখন কি হবে, এই এয়ার গুলো বের হয়ে যাবে, তাই না? এই এয়ার গুলো যখন এই এয়ার গুলো কেন বের হয়ে যাবে, এই পার্টিকেলটা মনে করো এখানে আছে, তুমি যখন এটাকে কম্প্যাক্ট করবে তখন এই পার্টিকেলটা তো এর কাছাকাছি আসার চেষ্টা করবে, আবার এই দুইটা পার্টিকেল এই পার্টিকেলের মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে। তো যখন ফিল আপ করবে তখন এর মধ্যে যে এয়ার ছিল সেই এয়ারটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, ঠিক আছে? এয়ারটা বের হয়ে যাবে। তাহলে এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে যে কম্প্যাকশন। যে কম্প্যাকশন করে হচ্ছে যে আমার যে সলিড পার্টিকেল গুলো এগুলো হচ্ছে যে তোমার ক্লোজলি বা ক্লোজ কনফিগারেশন তৈরি করে। তাহলে যদি তোমার দেখো এটা যদি হয়, যদি তোমার এখান থেকে যখন এয়ারটা বের হয়ে যাবে, সুতরাং এই যে তোমার এই সয়েল মাসের ইউনিট ওয়েট কি বেড়ে যাবে নাকি কমে যাবে? আমি যদি একটা সয়েলকে কম্প্যাক্ট করি তাহলে হচ্ছে যে ইউনিট ওয়েট কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। কারণ কি, ইউনিট ওয়েট আমরা ইকুয়াল টু কি জানি, ডব্লিউ ডিভাইড তোমার হচ্ছে যে ইউনিট ওয়েট ইকুয়াল টু ভর ভাগ হচ্ছে যে তোমার ভলিউম বা আয়তন। এখন হচ্ছে যে তুমি একই মানে ভলিউম তো সেম, এর মধ্যে তুমি আমরা যত বেশি সলিড পার্টিকেল করতে পারবো, ইনসার্ট করতে পারবো, তার ইউনিট ওয়েট তত বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে ডিগ্রি অফ কম্প্যাকশন, মানে কম্প্যাকশন কতটুকু হয়েছে, ডিগ্রি অফ কম্প্যাকশন মানে হচ্ছে যে এটা আমরা ইন টার্মস অফ ড্রাই ইউনিট ওয়েটের রেসপেক্টে আমরা মেজার করতে পারি। যে তোমার হচ্ছে ইউনিট ওয়েট যদি বেশি হয় তাহলে আমরা একটা জেনারেল আইডিয়া পাবো যে এই সয়েলের তোমার হচ্ছে কম্প্যাকশন ভালো হয়েছে। মনে করো দুইটা সয়েল আছে, একটা ইউনিট ওয়েট কম আর একটা হচ্ছে বেশি, ভলিউম সেম, ঠিক আছে? দুইটার মনে করো ভলিউম সেম, তাহলে হচ্ছে যে তোমার ভি যদি সেম হয় তাহলে হচ্ছে একটা তাহলে যে সয়েলটা হচ্ছে যে তুমি দেখলে যে ইউনিট ওয়েট বেশি, বুঝতে হবে যে সেটা হচ্ছে যে কম্প্যাকশন আর কি তোমার বেশি কম্প্যাক্ট কন্ডিশনে আছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যে ড্রাই ইউনিট ওয়েট থেকে আমরা এটা একটা রাফ আইডিয়া পেতে পারি। তো এই যে যেটা বললাম যে ড্রাই ইউনিট ওয়েট হচ্ছে যে তোমার অ্যামাউন্ট অফ সয়েল সলিডস হচ্ছে তোমার ইউনিট হচ্ছে যে তোমার প্যাকড ইন ইউনিট ভলিউম অফ দ্য সয়েল। মানে তোমার ইউনিট ওয়েট এর যে একক, যে আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে হচ্ছে যে পার ইউনিট ভলিউমে তোমার কতটুকু পার্টিকেল আছে সেটা হচ্ছে যে তোমার ইউনিট ওয়েট। এখন এটা যদি তুমি ড্রাই সয়েলের ইউনিট ওয়েট মেজার করো তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার ড্রাই ইউনিট ওয়েট। তো এই ইউনিট ওয়েট হচ্ছে তো আমাদের একটা একটা আইডিয়া দেয় যে একটা সয়েল, মনে করো দুইটা সয়েল আছে, ইউনিট ওয়েট যদি বেশি হয় যে কোনো সয়েলের, তার মানে তার হচ্ছে যে ইন জেনারেল যেহেতু ভয়েড স্পেস কম, ইউনিট ওয়েট বেশি মানে কি সলিড পার্টিকেল তোমার বেশি এবং হচ্ছে ভয়েড কম। সো ভয়েড যদি কম হয় তার মানে ফাঁকা স্পেস যদি কম থাকে তাহলে হচ্ছে যে তোমার তার স্ট্রেংথ বেশি হবে, এবং হচ্ছে যে তোমার কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে যে তোমার যে সেটেলমেন্ট কি হবে, কম হবে। হবে হ্যাঁ,
সেটেলমেন্ট কি হবে? কম কম হবে। হবে। কম হবে স্যার। হ্যাঁ। এবং পারমিয়েবিলিটি কি হবে বলো তো? যদি তোমার তোমার ইউনিট ওয়েট যদি বেশি হয়, তার মানে পার্টিকেল গুলো, সয়েল পার্টিকেল গুলো যদি ক্লোজলি মানে কাছাকাছি থাকে, খুবই ক্লোজ কনফিগারেশনে থাকে, তাহলে সে পারমিয়েবিলিটি কি হবে? কম হবে। কম হবে স্যার। পারমিয়েবিলিটি করে দেবে। কারণ কি তোমার হচ্ছে যে ড্রেনেজ পাথ, তোমার যে ইন্টারকানেক্টেড ভয়েড, যে ড্রেনেজ পাথ, সেটাও কমে যাবে। সুতরাং এখানে পারমিয়েবিলিটি কম হবে। তাহলে এখানে তোমার হচ্ছে যে আমাদের তোমার হচ্ছে যে ইউনিট ওয়েট বেশি, এটা একটা একটা হচ্ছে যে একটা তোমার হচ্ছে আইডিয়া ইন জেনারেল। এটা কিন্তু সবসময় এমন হতে পারে যে তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে দুইটা সয়েলের একই ইউনিট ওয়েট, কিন্তু তাদের কিন্তু তোমার স্ট্রেংথ প্যারামিটার বা কম্প্রেসিবিলিটি বা পারমিবিলিটি ডিফারেন্ট হতে পারে। কিন্তু ইন জেনারেলে যদি তোমার হায়ার ইউনিট, কারণ কি তোমার স্ট্রেংথ তো আরো অনেক প্যারামিটার উপর ডিপেন্ড করে, যে তোমার পার্টিকেল সাইজ কেমন, শেপ কেমন, আদার্স প্যারামিটারস আছে। তো বা সয়েল টাইপ, যে তোমার হচ্ছে যে কি ধরনের সয়েল, যে ক্লে সয়েল অথবা স্যান্ডি সয়েল, এগুলোর উপর ডিপেন্ড করে। তো ইন জেনারেল যে হায়ার ইউনিট ওয়েট ইন্ডিকেটস তোমার হচ্ছে যে হায়ার স্ট্রেংথ and lower compressibility and permeability। তাহলে পারমিবিলিটি এবং কম্প্রেসিবিলিটি কম হবে। কম্প্রেসিবিলিটি মানে তোমার সেটেলমেন্ট যেটা, সেটা কম হবে। কিন্তু এটা এখানে লেখা আছে যে এখানে দেখো যে দুইটা এখানে টু টাইপস এর সয়েল, বাট হচ্ছে যে তোমার হচ্ছে যে ইউনিট ওয়েট একই, এদের কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, তার মানে আমরা যেটা বলেছি স্ট্রেংথ প্রপার্টিস, এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। যে এটা কিন্তু সয়েল টাইপের উপর বেস করেও তোমার হচ্ছে যে স্ট্রেংথ গুলো চেঞ্জ হতে পারে। তো এখন হচ্ছে যে আমরা যদি গ্রানুলার সয়েল অথবা কোর্স গ্রেইনড সয়েল, তো গ্রানুলার সয়েল আমরা কখন কাকে বলতেছি? অর্থাৎ যে সয়েলের পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে লেগে থাকে না, তার মানে নন স্টিকি, সেই ধরনের সয়েলকে আমরা বলতেছি গ্রানুলার সয়েল। ঠিক আছে। তো এই তোমার বা কোর্স গ্রেইনড সয়েল, তো কোর্স গ্রেইনড সয়েল আমরা কাকে বলি? যেমন হচ্ছে স্যান্ডে দেখবা যে পার্টিকেল গুলো হচ্ছে যে তোমার একটা আর কি স্টিক হয়ে থাকে না বা লেগে থাকে না। কিন্তু তুমি যদি ক্লে দেখো অথবা সিল দেখো, তাহলে পার্টিকেল গুলো কি থাকে? লেগে থাকে একটা আরেকটার সাথে। তো এই তোমার হচ্ছে যে আমাদের মেইন এখানে যেটা আছে রিলেটিভ ডেনসিটি, যে টার্মটা, এটা ইউজ করা হচ্ছে যে কোর্স গ্রেইনড সয়েলের জন্য। এখন কোর্স গ্রেইনড সয়েল আমরা কাকে বলি? যেমন হচ্ছে যে স্যান্ড অথবা গ্রাভেল, এগুলোকে বলি। তো আমরা হচ্ছে যে কখন স্যান্ড বলবো আর কখন ক্লে বলবো, কখন সিল বলবো, এটা আমরা কি থেকে আমাদের আইডিয়া পেতে পারি? জানা আছে তোমাদের? আমরা একটা সয়েলকে ক্লে বলবো অথবা সিড বলবো অথবা তোমার স্যান্ড বলবো কি দেখে? পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ। এখন পার্টিকেল সাইজ হচ্ছে কত হবে? তোমার স্যান্ড কখন বলবো? যদি এটা যে 200 নম্বর যে সি, 200 নম্বর সিপের ওপেনিং সাইজ কত জানো? 0.0775 অথবা 0. কিছু বইতে লেখা আছে 0.074 এই মিলিমিটার। মানে এই মিলিমিটার 0.075 মিলিমিটার থেকে যখন পার্টিকেল সাইজ গুলো বড় হবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি স্যান্ড, অথবা তোমার তার থেকে বড় হলে আছে গ্রাভেল, আছে আরো আর তার থেকে বড় হলে আরো বোল্ডার আর কি, এগুলো আর কি। আর যদি এর থেকে ছোট হয় তাহলে সেটাকে 0.075 মিলিমিটার থেকে যদি কম হয়, তাহলে সেটাকে আমরা যে পার্টিকেল সাইজ যখন, তখন ক্লে বা ফাইন্স সয়েল বলে। ফাইন্স অথবা তোমার সংক্ষেপে ফাইন্স বলে। যে এটা বিভিন্ন ধরনের সয়েল ক্লাসিফিকেশন, যেমন আছে অ্যাস্ট্রো, আছে তোমার আছে ইউএসসিএস, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, তো বা হচ্ছে যে এমআইটি ক্লাসিফিকেশন সিস্টেম আছে। তো এখানে প্যারামিটার গুলো আর কি একটা বলছে যে সিল্ড এন্ড হচ্ছে ক্লে, আবার একটা হচ্ছে যে ক্লাসিফিকেশন সিস্টেম বলছে ফাইন্স, কিন্তু জিনিস একই রকম। ঠিক আছে। ফাইন্স মানে হচ্ছে যে তোমার সিল্ড এন্ড ক্লে, আর এবং তার পার্টিকেল সাইজ যদি কত রেঞ্জ দেওয়া আছে, সিল্ড কত হবে, ক্লে তোমার হচ্ছে ক্লে হইলে তোমার পার্টিকেল সাইজটা রেঞ্জ বলা আছে। তো কিন্তু তোমার হচ্ছে যে এই যে সিল্ট এন্ড ক্লে আর হচ্ছে স্যান্ডের মতো যে ডিভাইডার, এটা কিন্তু হচ্ছে যে 200 নম্বর সিপ বা হচ্ছে যে 0.075 মিলিমিটার পার্টিকেল সাইজ। তো এই কোর্স গ্রেইন সয়েলের ক্ষেত্রে তোমার মানে ডেন্স কন্ডিশন আছে, যে একটা মনে করো স্যান্ড ডিপোজিট আছে ন্যাচারালি, তোমার হচ্ছে যে গ্রাউন্ডে ক্লে থাকে অথবা স্যান্ড ডিপোজিট আছে। তাহলে এই স্যান্ড ডিপোজিটের তোমার হচ্ছে যে এটা কি স্টেটে আছে? এটা কি লুজ কন্ডিশনে আছে, বা তোমার হচ্ছে এখন লুজ বলতে আমরা কি বুঝি? লুজ তো এখন
কেউ বলতে পারে যে একটু কম লুজ, কেউ বলতে পারে একটু বেশি, কেউ বলতে পারে যে না মিডিয়াম লুজ। আবার ডেন্স কন্ডিশনে আছে। এখন ডেন্স মানে হচ্ছে যে পার্টিকেল গুলো হচ্ছে তোমার ক্লোজ কন্টাক্টে আছে খুবই। এখন কেউ তো আবার বলতে পারে ডেন্স মানে কতটুকু ডেন্স, মানে এটা কি খুব বেশি নাকি তোমার খুব কম নাকি মিডিয়াম, মানে কোন কন্ডিশন আছে। তো এই ডিগ্রি অফ ডেন্সনেস এটা হচ্ছে যে আমরা যে প্যারামিটারের মাধ্যমে ডিফাইন করতে পারি এটা, এবং এই প্যারামিটারটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল হচ্ছে যে তোমার কোর্স গ্রেইনড সয়েল এর ক্ষেত্রে। তো মানে কোর্স গ্রেইনড সয়েল মানে হচ্ছে যে সয়েল গুলো আমরা বললাম যে 0.075 মিলিমিটার এর পার্টিকেল সাইজ গুলো বড়, এবং হচ্ছে এগুলো হচ্ছে যে স্টিকি না আর কি পার্টিকেল গুলো। তো সেই প্যারামিটার যেটা এটা এটা হচ্ছে যে তোমার আমরা রিলেটিভ ডেনসিটি, অথবা এটাকে বলা হয় হচ্ছে যে ডেনসিটি ইন্ডেক্স, এর মাধ্যমে আমরা যদি আমরা কোনো সয়েলের রিলেটিভ ডেনসিটি জানি তাহলে বুঝতে পারবো যে তার আসলে তার স্টেট কেমন, কি স্টেটে আছে, এটা কি লুজ স্টেটে আছে নাকি হচ্ছে যে ডেন্স কন্ডিশন আছে। এটা আমরা রিলেটিভ ডেনসিটি প্যারামিটার থেকে তোমার আইডিয়া পেতে পারবো। তো এই দেখো যে ইন্ডেক্স প্রপার্টিস আমরা কাকে বলতেছি, যে ফিজিক্যাল প্যারামিটার গুলো আমরা হচ্ছে যে সয়েলের আইডেন্টিফিকেশন, যেটা প্রথমে বললাম যে ফিজিক্যাল প্যারামিটার গুলো আমরা সয়েলের আইডেন্টিফিকেশন এবং ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি, সেটাকে বলা হচ্ছে যে ইন্ডেক্স প্রপার্টিস। ঠিক আছে, যে তোমার এখন এই ফিজিক্যাল প্রপার্টিস বা ইন্ডেক্স প্রপার্টিস গুলোর মধ্যে আছে এখানে কিছু প্রপার্টিস লেখা আছে। দেখো ওয়াটার কন্টেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, তা এগুলো তোমার প্যারামিটার। এবং আরেকটা হচ্ছে যে রিলেটিভ ডেনসিটি। এখন তোমার এই যে যদি সয়েল যদি কোহেশনলেস মানে যেটা বললাম যে তোমার হচ্ছে যে পার্টিকেল গুলো কোহেশন মানে কি, যে আকর্ষণ, যে যদি কোহেশন আমরা কখন বলি, যদি একই পার্টিকেলের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলা হয় কোহেশন। আরেকটা হচ্ছে অ্যাডেশন মানে কি, যখন হচ্ছে যে ডিফারেন্ট দুইটা অবজেক্ট তোমার হচ্ছে সাবস্টেন্স হবে বা দুইটা যদি ডিফারেন্ট বস্তু হয়। আর কোহেশন মানে হচ্ছে যে সিমিলার ম্যাটেরিয়ালের মধ্যে যে আকর্ষণ বল। ঠিক আছে, তো এখন এই যে তোমার হচ্ছে যে কোহেশনলেস সয়েল, তার মানে হচ্ছে যে তোমার এইখানে হচ্ছে যে যদি আকর্ষণ বল থাকে তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকতো, কিন্তু কোহেশনলেস তার মানে হচ্ছে যে আকর্ষণ, নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি নাই। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু একটা আরেকটার সাথে লেগে থাকবে না, নন স্টিক হবে। তো এই কোহেশনলেস সয়েলের মধ্যে আছে স্যান্ড। যেমন স্যান্ড যদি তুমি এরকম ধরো তাহলে দেখবা যে পার্টিকেল গুলো একটার সাথে এরকম ছড়াই যাচ্ছে, কিন্তু তুমি যদি ক্লে সয়েল এরকমই করো তাহলে যে ছড়াই যাবে নাকি, যাবে না। পার্টিকেল গুলো দেখবা যে একটা সাথে বন্ড তৈরি করে আছে, এই জন্য ওইটাকে বলা হচ্ছে কোহেসিভ সয়েল। ঠিক আছে, যে তাদের নিজেদের যে পার্টিকেল গুলো আছে তার মধ্যে তোমার আকর্ষণ বল আছে আর কি, সে তারা একটা পার্টিকেলকে আর একটা আকর্ষণ করে। তো এখন হচ্ছে যে এই যে তোমার কোহেশনলেস সয়েল বা স্যান্ডি সয়েলের জন্য যেগুলো তোমার ইন্ডেক্স প্রপার্টিস আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে ইন্ডেক্স প্রপার্টিস সেটা হচ্ছে যে রিলেটিভ ডেনসিটি, মোস্ট ইম্পর্টেন্ট। যে তোমার তুমি হচ্ছে কোহেশনলেস সয়েল যে ওয়াটার কন্টেন্ট কত, স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারবা, তার গ্রেন সাইজ কেমন সেটা বের করতে পারবা, ইউনিট ওয়েট বের করতে পারবা, রিলেটিভ ডেনসিটিও বের করতে পারবা। কিন্তু এই প্যারামিটার গুলো তোমার হচ্ছে যে তার তোমার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস কেমন হবে এটা বেসিক্যালি ডিপেন্ডস করে হচ্ছে রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি মানে হচ্ছে যে এটা কি ইন্ডিকেট করে, যে ওই সয়েল ডিপোজিটটা হচ্ছে যে কি কন্ডিশন আছে, লুজ কন্ডিশন অথবা হচ্ছে যে ডেন্স কন্ডিশন আছে বা কম্প্যাক্ট কন্ডিশন আছে, সেটা ইন্ডিকেট করে। তো এটা হচ্ছে যে রিলেটিভ ডেনসিটি মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। এখন এখানে এই যে যেটা বললাম যে কোহেশনলেস সয়েল হচ্ছে যে এটা কি, যে পার্টিকেল গুলো আজকে একটা সাথে লেগে থাকবে না। তো কোর্স গ্রেইন সয়েলের মধ্যে আছে যেমন হচ্ছে গ্রাভেল অথবা স্যান্ড এক্সেট্রা, এগুলো বলা হয়ে গেছে। তো এখন হচ্ছে তাহলে আমাদেরকে তাহলে দেখো যে তোমার কোহেশনলেস সয়েলের জন্য আমার হচ্ছে রিলেটিভ ডেনসিটিস যে প্যারামিটার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স প্রপার্টিস। তো এখন আমাদের জানতে হবে যে এটা রিলেটিভ ডেনসিটি এটা কি। তো অথবা এটাকে আবার বলা হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স, যেটা দেখো এই পাশে লেখা আছে, একটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি আর ডেনসিটি ইন্ডেক্স। সুতরাং এখানে ডিআর মানে হচ্ছে যে এখানে রিলেটিভ ডেনসিটি, আর এইখানে আইডি অথবা ডেনসিটি ইন্ডেক্স ইকুয়াল টু, এটা ম্যাথমেটিক্যালি যে এক্সপ্রেশন সেটা হচ্ছে ই ম্যাক্স মাইনাস হচ্ছে ই
ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস হচ্ছে ই মিনিমাম ইনটু হচ্ছে 100। এখন এর মধ্যে কার কি পরিচয়, যে একটা হচ্ছে তুমি সহজভাবে বলতে পারো যে রিলেটিভ ডেনসিটি হচ্ছে যে কি তোমার হচ্ছে যে এটা ডিনোট করে যে সয়েলের তোমার তোমার হচ্ছে গ্রাউন্ডুলার সয়েলের তোমার যে স্টেটটা কি কন্ডিশনে আছে, সেটা কি লুজ কন্ডিশনে আছে নাকি ডেন্স কন্ডিশনে আছে, এটা আর কি তোমার ডিফাইন করা যায় রিলেটিভ ডেনসিটি প্যারামিটারের মাধ্যমে। কিন্তু ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন, যে ম্যাথমেটিক্যালি আমরা হচ্ছে যে রিলেটিভ ডেনসিটিকে এইভাবে প্রকাশ করতে পারি, জি ম্যাক্স মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ইনটু 100। তাহলে এর মধ্যে এইগুলোর মধ্যে পরিচয় কি কি কোনটা কি? সবগুলো ই মানে হচ্ছে তোমার ভয়েড রেশিও, সবগুলোই ভয়েড রেশিও। দেখো এখানে রিলেটিভ ডেনসিটি যে টার্মটা, এটা কিন্তু তোমার ভয়েড রেশিও। তো আমরা আগে দেখছি যে তোমার হচ্ছে ভয়েড রেশিও, অর্থাৎ ফাঁকা স্পেস যদি বেশি থাকে তাহলে সেই সয়েলটা হচ্ছে যে তুমি নর্মালি বুঝতে পারবে এটা হচ্ছে যে লুজ কন্ডিশন আছে। ফাঁকা স্পেস যত কম হবে তার মানে ভয়েড যত কম হবে, এটা হচ্ছে যে পার্টিকেল গুলো, তার যে সলিড পার্টিকেল গুলো আছে সেগুলো খুবই ক্লোজ কন্টাক্টে আছে, বা হচ্ছে যে তোমার তাদের যে কনফিগারেশন হবে এটা হচ্ছে যে ক্লোজ কনফিগারেশন, ঠিক আছে, বা কম্প্যাক্ট কন্ডিশন আছে। তাহলে সেই ক্ষেত্রে এগুলো সবই ভয়েড রেশিও, যে আমরা হচ্ছে যে এই যে ভয়েড রেশিও মাধ্যমে দেখো এখানে প্রত্যেকটা টার্ম ই মানে হচ্ছে যে এখানে ভয়েড রেশিও। এখন এই ভয়েড রেশিও গুলো বিভিন্ন কন্ডিশনে, যেমন এখানে ই যেটা, এটা ভয়েড রেশিও সয়েল, কিন্তু এটা হচ্ছে যে ন্যাচারাল স্টেট বা ফিল্ড কন্ডিশনে, মনে করো গ্রাউন্ডে একটা সয়েল আছে, ওই কন্ডিশনে তার যে ভয়েড রেশিও, ঠিক আছে, যে তুমি যে কোনো গ্রাউন্ডে তুমি মনে করো রাস্তায় হেঁটে যাচ্ছ অথবা মাঠে হাঁটতেছো, তাহলে ওইখানে যে সয়েল আছে সেই সয়েলের ওই কন্ডিশনে আর কি যে ভয়েড রেশিও, সেটা হচ্ছে যে তোমার ফিল্ড কন্ডিশনে অথবা ইনসিটু কন্ডিশন, অথবা হচ্ছে যে তুমি এটাকে বলতেছো ন্যাচারাল স্টেট, যে তার যে ন্যাচারাল কন্ডিশন আছে, অর্থাৎ আমরা ওই সয়েলটাকে ডিস্টার্ব করতেছি না, সে যে কন্ডিশন আছে ওই কন্ডিশনে যে ভয়েড রেশিও, সেটা হচ্ছে যে ই এখানে। তো আমরা জানি যে ভয়েড রেশিও ইকুয়াল টু, এটা আমরা শিখছি যে ভলিউম অফ ভয়েডস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। মানে যেটা বললাম তোমরা আগে দেখছো যে থ্রি ফেজ সিস্টেম সয়েলের, এর মধ্যে সলিড পার্টিকেল থাকবে, ভয়েড থাকবে, ভয়েডের মধ্যে আবার কি থাকতে পারে, এয়ার থাকতে পারে এবং হচ্ছে যে ওয়াটার থাকতে পারে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে কতটুকু ভয়েড আছে, একটা তুমি যে কোনো একটা স্পেসিফিক ভলিউমের একটা সয়েল নিলা এবং ওই নির্দিষ্ট ভলিউমের মধ্যে কতটুকু ভয়েড আছে এবং কতটুকু সলিড পার্টিকেল আছে, তার কতটুকু জায়গা করে আছে, এটা যদি আমরা এই ভলিউমটা বের করতে পারি তাহলে এই দুইটা যে রেশিও ভয়েড রেশিও। এখন এইখানে তাহলে দেখো, তো এখানে তারপরে রিলেটিভ ডেনসিটি যেটা আমরা এই যে বললাম যে তোমার এবং এর মধ্যে ই যেটা সেটার পরিচয় পেলাম। তাহলে ই ম্যাক্সটা কি? ই ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ভয়েড রেশিও এট সয়েলস মানে লুসেস্ট কন্ডিশন। তাহলে ওই সয়েলটা আছে যে তোমার, আমরা যদি ওই সয়েলটা নিয়ে আসি ফিল্ড থেকে কালেক্ট করে এবং সয়েলটাকে যদি আমি লুজ কন্ডিশনে এই করি, যে ম্যাক্সিমাম হচ্ছে যে ই ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভয়েড রেশিও কখন হবে, যদি ওই সয়েলটা যদি তোমার লুজ কন্ডিশনে থাকে। কারণ লুজ কন্ডিশনে যখন থাকবে তুমি কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সয়েল আনতেছো, তাহলে এখানে কিন্তু এইখানে দেখো, এইখানে ইকুয়েশনে দেখো যে ভয়েড রেশিও, ওইখানে তুমি যেহেতু নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সয়েল আনতেছো, এখানে কিন্তু সলিড যে পার্টিকেল এটা কিন্তু ফিক্সড। তো আমি তুমি যত এইটা হচ্ছে যে যদি বেশি লুজ কন্ডিশনে থাকে পার্টিকেল গুলো, মনে করি একই পার্টিকেল বেশি লুজ কন্ডিশনে আছে, তাহলে হচ্ছে যে ভয়েড বাড়তেছে। এখানে দেখো যদি ভয়েড এখানে বাড়ে তাহলে হচ্ছে যে তোমার ভয়েড রেশিও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে ওই সয়েলটাকে যদি আমরা ম্যাক্সিমাম ভয়েড রেশিও তখন লুজ কন্ডিশনে, অর্থাৎ ওই সয়েলটাকে যদি আমরা ফিল্ড কন্ডিশন থেকে এনে যদি এটা লুজ কন্ডিশনে রাখি, যে তাহলে হচ্ছে যে ভয়েড রেশিওটা পাবো সেটা হচ্ছে যে তোমার ই ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভয়েড রেশিও যেহেতু আমরা পাবো লুজ কন্ডিশনে। এবং ই মিনিমাম কখন হবে, তোমরা কি শুনতেছো? ই মিনিমাম কখন হবে বলো? যখন স্যার Tense condition. একটা অবস্থা থাকবে। এটাকে আমরা যদি এখন সয়েলটাকে যদি আমরা যে সয়েলটা নিয়ে আসলাম এটাকে যদি আমরা কম্প্যাক্ট করি, তাহলে কম্প্যাক্ট যখন করতেছি তখন কি হবে, তোমার যে ভয়েড কমে যাবে। এখন তুমি দেখো এখানে ভলিউম অফ ভয়েড এর ভ্যালু যদি কমে যায়, ভলিউম অফ সলিড তো ফিক্সড, তাহলে এটা যদি কমে যায় তাহলে কি হবে, ভয়েড রেশিও বাড়বে না কমবে? কম হ্যাঁ কমে যাবে।
তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে ই মিনিমাম আর কি, যে তোমার হচ্ছে যে তাহলে এখানে হচ্ছে যে ই মিনিমাম হচ্ছে যে ভয়েড রেশিও অফ দ্য সেম সয়েল, একই সয়েল হতে হবে কিন্তু এখানে কিন্তু তুমি একটা দিয়ে মনে করো ন্যাচারাল সয়েল নিলা আর একটা হচ্ছে অন্য সয়েল ইউজ করলাম, তাহলে কিন্তু হবে না, সেম সয়েল হতে হবে। মিনিমাম অ্যামাউন্ট অফ ইন দিস কন্ডিশন সয়েল হ্যাজ মিনিমাম অ্যামাউন্ট অফ ভলিউম অফ ভয়েডস, যে এই কন্ডিশনে যে ওর থেকে আর বেশি কম্প্যাক্ট করা যাবে না আর কি, ম্যাক্সিমাম যে তার যে কম্প্যাক্ট কন্ডিশনে পৌঁছে গেছে, এর থেকে বেশি আর তার হচ্ছে যে কম্প্যাক্টে আনা যাচ্ছে না। তাহলে তুমি এরপরে যতই তুমি হচ্ছে যে লোড অ্যাপ্লাই করো, তোমার হচ্ছে যে সে আর কম্প্যাক্ট হচ্ছে না, ঠিক আছে? তাহলে সেই কন্ডিশন হচ্ছে যে ই মিনিমাম, যে মিনিমাম ভয়েড রেশিও এট সয়েলস ডেন্স, তোমার হচ্ছে তোমার ডেন্স কন্ডিশনে। এখন তুমি দেখো যে, হ্যাঁ বলো। স্যার টেস্টটার নাম স্যার রিলেটিভ ডেনসিটি টেস্ট, তার মানে স্যার ডেনসিটিটা স্যার রিলেটিভ টু হোয়াট, কার রিলেটিভ স্যার? এই যে তোমার হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার যেটা বললো যে রিলেটিভ ডেন্সিটি, তো এটা হচ্ছে যে তোমার এইখানে ন্যাচারাল স্টেটে তোমার এই যে তোমার হচ্ছে যে ন্যাচারাল যে কন্ডিশন আছে, ঠিক আছে, এই কন্ডিশনে এই সয়েলটা ম্যাক্সিমাম কত আর কি ডেনসিটি ডেভেলপ করতে হবে, এটা আমরা পরবর্তীতে যাবো যে এখানে ভয়েড রেশিও, এরপর থেকে আমরা এই এক্সপ্রেশনটাকে ডেনসিটি রেসপেক্টে নিয়ে যাবো, যেটা তোমরা পরে দেখবা। তো এই যে তোমার ন্যাচারাল যে স্টেট আছে, এই স্টেটের রেসপেক্টে আসলে সয়েলটাকে কত ম্যাক্সিমাম কতটুকু ডেন্স কন্ডিশন নিয়ে যায়, আবার হচ্ছে যে তোমার তার লুজ কন্ডিশনে তার হচ্ছে যে তার মানে মিনিমাম ডেন্সিটি কত, এর রেসপেক্টে আর কি, তোমার ন্যাচারাল স্টেটের রেসপেক্টে ন্যাচারাল স্পেক্টে তুমি, আচ্ছা এটা কি যে তোমার মনে করো যে ন্যাচারাল স্টেটে তোমার তোমার হচ্ছে ডেনসিটি আছে 1 গ্রাম পার সিসি ফর এক্সাম্পল। এখন আমি যদি এটাকে তোমার হচ্ছে যে কম্প্যাক্ট করি, তাহলে এটা ম্যাক্সিমাম কতটুকু কম্প্যাক্ট করা যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে যে তোমার ন্যাচারাল স্টেটের রেসপেক্টে আর কি, ন্যাচারাল যে কন্ডিশনে যে ইয়ে আছে, মানে এটাকে আমরা ম্যাক্সিমাম কত আর কি আমরা হচ্ছে ডেনসিটি আর কি, আমরা ম্যাক্সিমাম কত ডেনসিটি আমরা অ্যাচিভ করতে পারবো যদি আমরা এই লোড অ্যাপ্লাই করি, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এখানে রিলেটিভ ডেনসিটি জিরো কখন হবে, এই ইকুয়েশনে দেখো এখানে রিলেটিভ ডেনসিটি জিরো কখন হবে। তখন এই সয়েলটা যদি তোমার যখন লুজ কন্ডিশনে থাকবে, একবারে লুজ কন্ডিশনে, তখন দেখো এই যে ই এর ভ্যালু, অর্থাৎ তোমার ওই তোমার যেটা বললাম যে ন্যাচারাল স্টেটের সয়েলটা যদি তুমি একবারে লুজ করে ফেলো, তখন হচ্ছে যে তোমার এই যে ই এর ভ্যালু কি হয়ে যাবে, ই ম্যাক্স এর সমান হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তখন হচ্ছে যে তোমার রিলেটিভ যে ডেনসিটি এটা হচ্ছে যে তোমার জিরো হয়ে যাবে, কারণ কি এটা ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স, এটার টার্মটা যখন জিরো তখন অলরেডি হচ্ছে যে তোমার জিরো হয়ে যাবে। এবং এটার ভ্যালু 1 কখন হবে, 1 তো না, এটা যেহেতু পার্সেন্টেজে এক্সপ্রেস করা হবে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100% কখন হবে, কখন হবে বলো তো? মিনিমাম আর ই যখন সমান হবে। হ্যাঁ, এইকে ইটা যখন ই মিনিমামের সমান হবে, ই মিনিমাম কখন হবে, যদি আমি এটাকে একবারে মানে তোমার যেটা বললাম যে আমাদের যে রিলেটিভ ডেনসিটি সেটা হচ্ছে তোমার ন্যাচারাল স্টেটের রেসপেক্টে, তাহলে ন্যাচারাল স্টেটে আছে এবং এটাকে আমরা ম্যাক্সিমাম কতটুকু কম্প্যাক্ট করতে পারবো, এবং আমি যখন ম্যাক্সিমাম কম্প্যাকশন করবো তখন হচ্ছে যে ভয়েড রেশিও কম হবে, এবং ভয়েড রেশিও যদি কম হয় তাহলে তার ডেনসিটি বেশি হবে। তাহলে হচ্ছে যে এখানে যখন ই ম্যাক্স আর ই মিনিমাম, এই যে ই ন্যাচারাল স্টেট যেটা আছে, এই ন্যাচারাল স্টেট থেকে তোমার হচ্ছে যে যদি আমার ই মিনিমামে যখন সমান হবে, তখন হচ্ছে যে তোমার তার মানে যখন তুমি ন্যাচারাল যে সয়েলটা আছে সেটাকে আমি যদি ম্যাক্সিমাম ডেন্স কন্ডিশনে নিয়ে যাই, যে আর ডেন্সিটি আর বাড়ানো সম্ভব হচ্ছে না, তাহলে ওইটাই তার ম্যাক্সিমাম কন্ডিশন, ঠিক আছে? তখন কি হবে, তখন ডিগ্রি রিলেটিভ ডেন্সিটি হবে 100% আর কি, সে হচ্ছে যে আর তার আর কি আর তাকে আর ডেন্স করা পসিবল না আর কি, সে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে তখন যদি আমরা একবারে মিনিমাম কম্প্যাক্ট করে করে আমরা ওই সয়েলকে ন্যাচারাল যে স্টেট আছে এটাকে কম্প্যাক্ট করে করে যদি আমরা ভয়েড রেশিও একবারে মিনিমাম কন্ডিশনে নিয়ে যেতে পারি, তখন সেটাকে আমরা বলতেছি ফুললি ডেন্স কন্ডিশন। তাহলে এখন দেখো এই রিলেটিভ ডেনসিটির ভ্যালু আমরা কিন্তু ইন্টারমিডিয়েট হতে পারি। ইন্টারমিডিয়েট মানে কি, মনে করো যে তোমার এমন হতে পারে যে এই যে তোমার হয়তো বা তোমার হচ্ছে যে ই মিনিমাম বা এখানে রো মিনিমাম ধরো, মানে ডেনসিটি হচ্ছে যে মিনিমাম ডেনসিটি,
যে মিনিমাম ডেনসিটি মানে কি, ই মিনিমাম মানে ম্যাক্সিমাম ডেনসিটি, তাই না? ই মিনিমাম হচ্ছে যে ডেনসিটি ম্যাক্সিমাম। এখন হয়তোবা তোমার একটা সয়েলের ডেনসিটি হয়তোবা তোমার হচ্ছে যে 2 গ্রাম পার সিসি পর্যন্ত আমি হচ্ছে ম্যাক্সিমাম ডেনসিটি, এটা তুমি কম্পেয়ার করে অ্যাসিড করতে পারবা। কিন্তু তোমার অত ডেনসিটি দরকার নাই, তোমার দরকার হয়তোবা 1.5, ঠিক আছে, 1.5 গ্রাম পার সিসি। তাহলে এখন হচ্ছে যে আমার 1.5 গ্রাম পার সিসি অ্যাসিড করার জন্য আমার কতটুকু কম্প্যাক্ট করতে হবে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে করা হয় এটা আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি তোমার দেখো এখানে হচ্ছে যে এখানে কোথায়, এখানে ই মিনিমামের, এখানে ই মিনিমাম বা হচ্ছে যে রো ম্যাক্স এর ভ্যালু যদি একটা পার্সেন্টেজ হয়, তাহলে কিন্তু এখানে 100% কম্প্যাকশন হবে না, তখন দেখা যাচ্ছে যে একটা 30% হবে। সো রিলেটিভ ডেনসিটির ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হতে পারবে 100 এবং মিনিমাম হতে পারবে 0, কিন্তু এর মধ্যবর্তী কিন্তু ভ্যালু হতে পারে, যেমন হচ্ছে যে 20% হতে পারে, 30% হতে পারে, 40% হতে পারে, বুঝতে পারছো? বা 65% বা 75% হতে পারে। কিন্তু এর রেঞ্জ হচ্ছে যে তাহলে রিলেটিভ ডেনসিটির ভ্যালু তোমার হচ্ছে যে রেঞ্জ হচ্ছে 0 থেকে 100% এর মধ্যে আর কি হবে। তো এই যে দেখো যে তোমার এরপরে যেটা আসলো, যেটা হচ্ছে রিলেটিভ ডেনসিটির উপর বেস করে কোল্ড গ্রেন সয়েলকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেটা বললাম যে এই যে রিলেটিভ ডেনসিটি যদি তোমার 15% কম হয়, তাহলে সেই সয়েলকে বা ওই সয়েল ডিপোজিটকে বলা হবে হচ্ছে যে তোমার ভেরি লুজ সয়েল ডিপোজিট, ঠিক আছে? এবং তোমার 15 থেকে যদি 35% এর মধ্যে থাকে তাহলে লুজ, যদি 35 থেকে 65 থাকে তাহলে মিডিয়াম লুজ, আর যদি 85 এর উপরে যায় তাহলে হচ্ছে ভেরি ডেন্স। তো আমাদের যে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে তোমার দেখা যাচ্ছে যে রিলেটিভ ডেনসিটি এটা ডিপেন্ড করে যে আমি কি কাজে আসলে আমার যে সয়েলটা ইউজ করতেছি, এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। তো এটা নর্মালি 90 থেকে 95% কম্প্যাকশন, 100% অনেক সময় 100% দরকার হয়। যেমন আমরা যদি ড্যাম কনস্ট্রাকশন করি, তো ড্যামের ক্ষেত্রে কি হবে, তোমার যদি ভয়েডস থাকে তাহলে প্রবলেমটা কি, এটা বাউন্ডারি করতেছো, এখন এই বাদে তোমরা মাটি দিয়ে আর দেন যে ড্যাম, তো মাটি দিয়ে তৈরি করতেছো, তো এর মধ্যে যদি ভয়েডস থাকে তাহলে প্রবলেমটা কি? আর পানি এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে। হ্যাঁ, যে এটা হচ্ছে পারমিয়াবিলিটি বা সিপেজ যেটা বলি, এটা হওয়ার পসিবিলিটিস থাকবে। তো এই জন্য এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ড্যাম কনস্ট্রাকশনের ক্ষেত্রে নরমালি হচ্ছে যে রিলেটিভ ডেনসিটি 100%, যে ভেরি ডেন্স কন্ডিশন, যে একবারে মিনিমাম ভয়েড আছে। এবং নরমালি তোমার হচ্ছে রোড কনস্ট্রাকশন বা আদার্স যে তোমার হচ্ছে যে আমাদের রোডের যে বেস বা সাব বেস থাকে, ঠিক আছে, এগুলো বা সাবগ্রেড, এগুলোর ডেনসিটি নরমাল হচ্ছে যে 90 থেকে 95% এরকম আর কি, যে 100% না করে রিলেটিভ ডেনসিটি 90 থেকে 95%। তো যদি ভেরি লুজ কন্ডিশনে থাকে, মনে করো সয়েল খুব লুজ কন্ডিশনে আছে, যে তুমি দেখা যাচ্ছে যে ওই সয়েলের যে তুমি অথবা এই টেস্টের মাধ্যমে দেখা গেল যে ডিপোজিটটা আছে সেখানে হচ্ছে যে সয়েলটা খুব লুজ আছে, কিন্তু তোমার হচ্ছে যে ডেন্স কন্ডিশন দরকার, তখন তোমাকে কি করতে হবে, কম্প্যাকশন করতে হবে। এই জন্য রিলেটিভ ডেনসিটি প্যারামিটার আমাকে জানতে হবে যে ন্যাচারাল যে স্টেট আছে ওই সয়েলটা কি কন্ডিশনে আছে। যদি তুমি দেখো যে ডেন্স কন্ডিশনে আছে, তাহলে তো আর তোমার যে রিকোয়ারমেন্টস ফুলফিল করে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি দেখো যে না, ন্যাচারাল স্টেটে যেটা আছে এটা লুজ কন্ডিশনে আছে, কিন্তু আমার তো দরকার ডেন্স কন্ডিশন, তখন আমাকে কি করতে হবে, কম্প্যাক্ট করতে হবে। এবং কম্প্যাক্ট করলে কি হবে, তোমার হচ্ছে যে এয়ার যে ভয়েড গুলো আছে সেগুলো বের হয়ে যাবে, সরি ভয়েডের মধ্যে যে এয়ার আছে সেটা বের হয়ে যাবে, এবং তোমার যে সলিড পার্টিকেল গুলো আছে এগুলো ক্লোজ কনফিগারেশন আসবে, সুতরাং ডেনসিটি বেড়ে যাবে, ঠিক আছে? তো এখন এই যে আমরা কিভাবে, তাহলে আমাদের এই যে এখন তাহলে দেখো যে আমাদের কেন দরকার রিলেটিভ ডেনসিটি ভ্যালু বের করার, এই কারণে দরকার যে প্র্যাকটিক্যালি আমাদের হচ্ছে যে তোমার এই অ্যাপ্লিকেশনে আমাদের এত রিলেটিভ ডেনসিটি অ্যাচিভ করতে হবে। তাহলে এখন আমরা এই রিলেটিভ ডেনসিটি যে আসলে ফিল্ডে কত আছে, ঠিক আছে, বা যে কোনো একটা সয়েলের যে রিলেটিভ ডেনসিটি কত, এটা আমরা কিভাবে বের করতে পারবো, সেটা আমরা আমাদেরকে শিখতে হবে আর কি। এই টেস্টের মাধ্যমে আমরা সেটা শিখবো যে আমরা রিলেটিভ ডেনসিটি কিভাবে বের করব। তো এখন এইখানে যে তোমার হচ্ছে যে বিভিন্ন ডেন্স কন্ডিশনে, যেমন হচ্ছে যে আমরা বলতেছি যে ইম্যাক্স কখন হবে যদি লুজ কন্ডিশনে হয়,
ই হচ্ছে যে ন্যাচারাল স্টেট কন্ডিশনার, আর ই মিনিমাম হচ্ছে যে যদি আমরা সয়েলটাকে ডেন্স করি। তো এই কন্ডিশনে বিভিন্ন যে ডেন্সনেস কন্ডিশন, এই কন্ডিশনে হচ্ছে যে তোমার ভয়েড রেশিও, আমাদের যে ভয়েড রেশিওর যে ইকুয়েশন আছে ই ইকুয়াল টু ভিভি বাই ভিএস, এই ইকুয়েশন থেকে অনেক সময় ভয়েড রেশিও বের করা খুবই ডিফিকাল্ট, বা এর অ্যাকুরেসি আর কি খুবই দেখা যাচ্ছে অ্যাকুরেটলি বের করা অনেক সময় সম্ভব হয় না, ঠিক আছে, এবং এটা খুবই ইজি টাস্ক না। তো আমরা এইখানে রিলেটিভ ডেন্সিটিকে নরমালি এই এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করা হয়। তো যেহেতু এই ভয়েড রেশিও এই ইকুয়েশন থেকে যেটা দেখা যাচ্ছে ভয়েড রেশিও বিভিন্ন ডেন্স, এটা কি ভয়েড রেশিও এট ডিফারেন্ট ডেন্স কন্ডিশন অফ সয়েল। তো এই ইকুয়েশন থেকে আমরা সরাসরি আর কি বের করা একটু ডিফিকাল্ট ভয়েড রেশিওটা বিভিন্ন ডেন্স কন্ডিশনে। তো আমাদের এই কাজটাকে ইজি করার জন্য আমরা হচ্ছে যে ভয়েড রেশিওকে আমরা হচ্ছে যে ড্রাই ইউনিট ওয়েটের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। এবং আমি যদি ড্রাই ইউনিট ওয়েট বের করতে পারি ওই সয়েলের বিভিন্ন কন্ডিশনে, অর্থাৎ ম্যাক্সিমাম ভয়েড রেশিও কন্ডিশন অথবা হচ্ছে যে মিনিমাম ভয়েড রেশিও কন্ডিশন, এই কন্ডিশনে আমরা যদি এই ভয়েড রেশিওকে আমরা যদি ড্রাই ইউনিট ওয়েটের মাধ্যমে, অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে যে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ড্রাই ইউনিট ওয়েটের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়, কারণ কি ড্রাই ইউনিট ওয়েটটা ক্যালকুলেশন করা সহজ। এজন্য আমরা পরবর্তীতে দেখবো যে এটাকে কিভাবে তোমার এই ভয়েড রেশিওকে ড্রাই ইউনিট ওয়েটে কনভার্ট করা যায়। তো আমরা এই রিলেশনটা জানি যে ফিজিক্যাল প্রপার্টিজ থেকে, যে এখানে গামা টি মানে হচ্ছে যে এটা কিন্তু ময়েস্ট ইউনিট ওয়েট, এখানে হচ্ছে যে ইউনিট ওয়েট ইকুয়াল টু হচ্ছে যে তোমার এখানে দেখো জিএস, তোমার হচ্ছে সরি জিএস প্লাস হচ্ছে এসি এস ই 1 প্লাস হচ্ছে ই, এখানে এসটা হচ্ছে যে তোমার এই ডিগ্রি অফ স্যাচুরেশন। এখন আমরা যেহেতু রিলেটিভ ডেনসিটি নরমালি বের করে হচ্ছে ড্রাই সয়েলের অথবা কোহেশনলেস সয়েলের, যে কোহেশনলেস সয়েলের বা স্যান্ডি সয়েলের ড্রাই সয়েলের, তাহলে হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে তোমার কোনো তোমার কি নাই, যে ডিগ্রি অফ স্যাচুরেশন আর কি তোমার হচ্ছে যে ডিগ্রি অফ স্যাচুরেশন 100% কখন হবে, যদি হচ্ছে যে তোমার ওই ভয়েড গুলো ওয়াটার দ্বারা ফিল আপ করা থাকে। এবং ডিগ্রি অফ স্যাচুরেশন 0 হবে কখন, যদি ওই সয়েলটা যদি কমপ্লিটলি ড্রাই কন্ডিশনে থাকে, তাহলে এস ইকুয়াল টু 0 হবে। তো এইখান থেকে দেখো ই ইকুয়াল টু যে ভয়েড রেশিওকে আমরা এর মাধ্যমে আর কি এখান থেকে দেখো তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, গামা ডব্লিউ জিএস 1 প্লাস ই, তাহলে এখানে দেখো এই এক্সপ্রেশনটা তোমরা যদি এই পাশে আমি যদি ই নিয়ে আসি তাহলে এটা দাঁড়াচ্ছে জিএস গামা ডব্লিউ গামা ডি মাইনাস 1। গামা ডি এটা কেন, এটা হচ্ছে যে যেহেতু ড্রাই কন্ডিশন এর জন্য হচ্ছে যে গামা ডি মানে হচ্ছে যে ড্রাই ডেনসিটি অথবা ড্রাই ইউনিট ওয়েট, এটা ডেনসিটিও বলতে পারো ইউনিট ওয়েটও বলতে পারো একই। তাহলে এখানে দেখো ডি আর ইকুয়াল টু কি হবে, ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ইন্টু 100। এই এক্সপ্রেশন তোমরা পড়ছো, ডি আর ইকুয়াল টু তাহলে ই ম্যাক্স ম্যাক্সিমাম কন্ডিশনে, যেমন তোমার ওই সয়েলের সলিড পার্টিকেলের কিন্তু তুমি সেটা ডেন্স কন্ডিশন থাকুক লুজ কন্ডিশন থাকুক, যে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু সেম সলিড পার্টিকেলের, এবং ওয়াটার ইউনিট ওয়েট তো সেম। তাহলে হচ্ছে যে ই ম্যাক্স যখন হবে তখন হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে তোমার গামা ডি ম্যাক্স মাইনাস হচ্ছে তোমার 1, ঠিক আছে, মাইনাস হচ্ছে যে তোমার তোমার এটা হচ্ছে যে জিএস গামা ডব্লিউ, এটা গেল। তাহলে এইখান থেকে হচ্ছে যে গামা ডি ম্যাক্স ডিভাইড বাই গামা ডি ডিভাইড বাই গামা ডি ম্যাক্স মাইনাস হচ্ছে গামা ডি মিনিমাম আর কি, এখান থেকে ক্যালকুলেশন করে এটা আসে ফাইনাল রিলেশন যেটা। দরকার ছিল এখানে কি একটা কোশ্চেন, এখানে তোমরা এখানে বলো তো, এখানে আছে ই ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভয়েড রেশিও, আবার আমি এখানে লিখতেছি গামা ডি ম্যাক্স, কারণ কি বলো তো?
স্যার গামা ডব্লিউ বাই গামা টি ম্যাক্স যদি হয় সেই ক্ষেত্রে স্যার ওইটার মান সবচেয়ে কম আসে। হুম তাহলে কি হলো বলো? Sir, inversely proportional. স্যার ভয়েড রেশিও বেশি হলে তো ড্রাই ডেন্সিটি কম হওয়ার কথা না স্যার? হ্যাঁ, ভয়েড রেশিও বেশি, ড্রাই ডেন্সিটি কি হবে? স্যার ভয়েড রেশিও ম্যাক্সিমাম হলে স্যার ড্রাই ডেন্সিটি মিনিমাম হওয়ার কথা, কারণ স্যার ভয়েড বেশি হইলে একটা ইউনিট ভলিউমে সয়েল পার্টিকেল কম হবে, তাইলে কথা শোনা যাচ্ছে না, আবার একটু বলো। কম হবে। কথা শোনা যাচ্ছে না, আবার একটু বলো। স্যার বলতেছি স্যার যে ভয়েড রেশিও যদি বেশি হয় তাহলে তো স্যার ইউনিট ভলিউমের মধ্যে পার্টিকেলের পরিমাণ কম হবে। আর গামা ডি মিনিমাম হওয়ার কথা। হ্যাঁ, ভয়েড রেশিও বেশি হলে কি হবে? স্যার ডেন্সিটি কম হবে। তাহলে ডেন্সিটি কম হলে তোমার হচ্ছে যে এখানে হচ্ছে যে কি, যে তোমার যদি এই হয় ডেনসিটি, যদি তোমার ডেনসিটির সাথে ভয়েড রেশিও হচ্ছে যে ইনভার্স রিলেশন, তাই না? জি স্যার। হ্যাঁ, যে তোমার হচ্ছে যে ডেনসিটি যদি বেশি হয় ভয়েড রেশিও কি হবে? কম হবে। কম। ঠিক আছে, আবার তোমার হচ্ছে যে ডেনসিটি যদি তোমার কম হয়, তাহলে এখানে কি লেখাটা ঠিক আছে এটা বলো? স্যার ঠিক নাই স্যার মনে হয়। ঠিক আছে লেখা। কিভাবে ঠিক আছে বলো, সেটাই তো জানতে চাচ্ছি। স্যার নিচে গামা ডি মিন হবে না? স্যার মাইনাস আছে স্যার, মাইনাস ওয়ানের জন্য স্যার গামা ডি তোমার এক্সট্রা মাইনাস যাবে। হ্যাঁ, কিন্তু তোমার ওটা তো -1, এখানে তো ঠিক আছে, কিন্তু এটা কিভাবে ঠিক আছে এটা বলো। স্যার মিনিমাম হবে, ম্যাক্স হবে না। ঠিক নাই স্যার, ম্যাক্স এর জন্য গামা ডি মিনিমাম আসবে। মিনিমাম আসবে শিওর? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো গামা ডি যদি মিনিমাম হয়, ঠিক আছে, গামা ডি যদি মিনিমাম হয়, তার মানে এই ভ্যালুটা তোমার হচ্ছে যে এই জিএস গামা ডব্লিউ তো ফিক্সড, তাই কিনা? এটা তো ফিক্সড একটা পার্টিকুলার সয়েলের জন্য আর কি, জি। এখন এই ভ্যালুটা যদি তোমার হচ্ছে যে বড় হয়, তার মানে এটা কি হয়ে যাবে? ছোট এই স্যার। হ্যাঁ, ছোট হয়ে যাবে, তার মানে এটা তোমার হচ্ছে যে ছোট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এইখানে তোমার ই এর ভ্যালুটা কি হয়ে যাবে? যে ই ম্যাক্স, তার মানে এখানে কি ই মিনিমাম হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি ই মিনিমাম হয়, এইখানে গামা ডি মিনিমাম, ঠিক আছে, গামা ডি যদি মিনিমাম হয় তাহলে হচ্ছে যে ই হবে হচ্ছে যে ম্যাক্সিমাম, ভয়েড রেশিও ম্যাক্সিমাম। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে যে এইখানে কি হবে, তাহলে এইখানে উল্টে যাবে, এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম। তারপরে এটা করে দেখবা যে কি আসে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, করে দেখবা যে এই এক্সপ্রেশনটা তোমার হচ্ছে যে আসে কিনা, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী এই এক্সপ্রেশনটা ঠিক আছে, গামা ডি ম্যাক্স মাইনাস গামা ডি মাইনাস গামা ডি মিনিমাম, গামা ডি। এখন হচ্ছে যে আমরা এই যে তোমার বিভিন্ন তোমার হচ্ছে যে এখন হচ্ছে আমরা বিভিন্ন ডেন্স কন্ডিশনে আমরা হচ্ছে যে ল্যাবরেটরিতে তোমার হচ্ছে যে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে যে গামা ডি অর্থাৎ তার ন্যাচারাল স্টেটে যে স্টেট আছে ওই স্টেটে ইউনিট ওয়েট কত, ইউনিট ওয়েট সেটা ক্যালকুলেশন করতে পারবো।
এবং ওই স্যাম্পল ল্যাবে এনে তোমার হচ্ছে যে টেস্ট করে যে তার হচ্ছে যে মিনিমাম ভয়েড রেশিও আছে, এখানে মিনিমাম ডেন্সিটি কত হবে, ম্যাক্সিমাম ডেন্সিটি কত হবে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এইখানে দেখো এই যে এইখানে কিন্তু তিনটা টার্ম, একটা আছে গামা ডি ম্যাক্স, তার মানে আমরা যখন কম্পেয়ার করব তখন যে ডেন্সিটি, আর একটা হচ্ছে যে গামা ডি মিনিমাম, তার মানে একবারে লুজ কন্ডিশনে যে ডেন্সিটি, আর গামা ডি মানে হচ্ছে যে ফিল্ড কন্ডিশনে। তাহলে এইখানে গামা ডি মিনিমাম এবং হচ্ছে যে গামা ডি ম্যাক্সিমাম এটা কিন্তু আমরা ল্যাবে টেস্ট করে বের করতে পারবো, কিন্তু এই যে গামা ডি এটা কিন্তু আমাদের ফিল্ডে টেস্ট করতে হবে। তাহলে ফিল্ডে টেস্ট করে আমরা এই গামা ডি বের করতে পারবো। তাহলে গামা ডি মিনিমাম, এবং তাহলে আমার যদি দেখো তিনটা প্যারামিটার জানি, তাহলে আমরা হচ্ছে যে ডিগ্রি রিলেটিভ ডেন্সিটি ক্যালকুলেশন করতে পারবো এই ইকুয়েশন ইউজ করে। তাহলে আমাদের এখানে দুইটা প্যারামিটার বের করতে হবে ল্যাবে, গামা ডি মিনিমাম এবং হচ্ছে গামা ডি ম্যাক্সিমাম। তো এটা খুবই সহজ যে আমি হচ্ছে যে গামা ডি মিনিমাম ভ্যালুটা কিভাবে বের করতে পারবো, যে আমাদের প্রথমে ওই স্যাম্পলটা ল্যাব তুমি হচ্ছে যে ফিল্ড থেকে কালেকশন করে ল্যাবে আনতে হবে, সেটা হচ্ছে যে ওভেন ড্রাই করতে হবে। ড্রাই করে যদি তার মধ্যে যদি কোনো বড় পার্টিকেল থাকে সেগুলো আর কি তোমার একটু পাউডার ফর্ম বা গুঁড়ো করতে হবে। এরপরে তোমার একটা মোল্ড আর কি, এই মোল্ডের তোমার হচ্ছে যে অবশ্যই একটা স্পেসিফিক ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন আমরা এখানে তোমার এই মোল্ডটা নিব। এখন এই মোল্ডের হচ্ছে যে ডায়ামিটার এবং হাইট নিব, হাইট নিয়ে আমরা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন করতে পারবো, যে এটা যেহেতু তোমার সিলিন্ড্রিক্যাল মোল্ড, তাহলে হচ্ছে যে π/4 ডায়ামিটার এরিয়া হবে, হচ্ছে যে ক্রস সেকশন এরিয়া হবে π/4 ডি স্কয়ার, আর এই হচ্ছে যে হাইট, তাহলে এখান থেকে আমরা ভলিউম পাবো। এখন এই মোল্ডের ভিতরে আমরা হচ্ছে যে তোমার একটা স্যান্ড পোরিং ডিভাইস, তোমার হচ্ছে যে এটা হচ্ছে যে স্যান্ড পোরিং ডিভাইস আছে, যেহেতু স্যান্ডের আমরা রিলেটিভ ডেন্সিটি বের করবো, এই জন্য স্যান্ড পোরিং ডিভাইস দিয়ে মোল্ডটাকে ফিল আপ করবো, ঠিক আছে। এবং এমন ভাবে ফিল আপ করতে হবে যেন হচ্ছে যে এই সয়েলটা আমি যখন এর মধ্যে ফেলবো, আমি যদি অনেক উপর থেকে ফেলি তাহলে কি হবে, তাহলে কি সেটা কি উচিত হবে? অনেক মনে করো যে এই মোল্ডটা আমি ফিল আপ করতেছি, স্যান্ডটা আমি অনেক উপর থেকে ফেলতেছি, সেটা কি ঠিক হবে? যদি আমি লুজ কন্ডিশন চাই না স্যার, কম্প্যাক্ট ঠিক হবে না, কারণ কি তখন হচ্ছে যে কম্প্যাক্ট হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখতেছি লুজ ডেন্সিটি বা লুজ কন্ডিশনে তোমার হচ্ছে ড্রাই ডেন্সিটি কত হবে, সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমি প্রসিডিউরটা বলতেছি। তাহলে এই মোল্ডের মধ্যে আমি এমন ভাবে এটা আর কি স্যান্ড পোরিং আর কি ফানেল দিয়ে, একটা ফানেল আছে, ওই ফানেল দিয়ে আমরা হচ্ছে যে এখানে আস্তে আস্তে আর কি স্যান্ডটা এর মধ্যে ঢালবো, এর মধ্যে আর কি স্যান্ড ই করার পরে এটা ফিল আপ করার পরে এটা একটু বেশি আর কি এক্সেসিভ অ্যামাউন্ট ফিল আপ করবো, ফিল আপ করবে। তারপর হচ্ছে যে তোমার এই যে সারফেসটা, এটা তোমার কোনো স্কেল দিয়ে বা স্ট্রেট এজ দিয়ে হচ্ছে যে তোমার এটাকে বা লেভেলিং করবো আর কি, টপ সারফেসটা লেভেল করতে হবে, এমন ভাবে লেভেল করতে হবে যেন আর কি সেটা যেন কম্প্যাক্ট না হয়, মানে খুবই সতর্কতার সাথে লেভেল করতে হবে। তো ইনিশিয়ালি আমি মোল্ডের ভলিউম জানি, এবং এই ফাঁকা মোল্ডের আমার যদি ওয়েটটা নিয়ে নিই, তাহলে আমি মোল্ডের ওয়েট জানবো। এবার হচ্ছে যে তুমি স্যান্ড দিয়ে ফিল আপ করলা খুবই লুজ কন্ডিশনে, যেটা বললাম যে সতর্কতার সহিত জানো তোমার একটা ফ্রি ফুল হাইট আছে, যে কত হাইট থেকে তুমি ম্যাক্সিমাম ঢালতে পারবে, এটা হচ্ছে 1 ইঞ্চ, 1 ইঞ্চির উপর থেকে আর কি তুমি ঢালতে পারবা না আর কি। তো এখন বলতে পারো যে স্যার তাহলে এইটা মোল্ডের হাইট যদি 1 ইঞ্চি বেশি হয় তাহলে কি হবে? ওই জন্য তো ফানেল ইউজ করতে হবে। ফানেলের ওই তোমার নিচের যে তোমার নল থাকে সেটা হচ্ছে অনেক লম্বা থাকে, ঠিক আছে। তার মানে ওই লম্বা নলটা তুমি ভিতরে ঢুকে দিয়ে তার মানে ফাইনাল দিয়ে উপর দিয়ে স্যান্ড ঢাললা, তখন তুমি ফ্রি ফুল হাইটটা মেনটেন করতে পারবে। তো এটা করে আর কি তোমার আমি যদি এখন মোল্ড আর এই স্যাম্পল সহ যদি তোমার ওয়েট নিই, তাহলে ইনিশিয়াল মোল্ডের যে ওয়েট, এখান থেকে যদি আমি যদি মোল্ড এবং স্যাম্পলের ওয়েট এটা বাদ দিই, তাহলে কিসের ওয়েট পাবো? লুজ সয়েলের হ্যাঁ, লুজ সয়েলের যে ওয়েট। তাহলে এখন আমরা ওয়েট পেয়ে গেলাম, এখন যদি আমি এই ভলিউম দিয়ে ভাগ দিই, তাহলে আমি হচ্ছে যে এই লুজ কন্ডিশনে তার ডেন্সিটি পেয়ে যাবো, ঠিক আছে, খুব ইজি। এখানে দেখাচ্ছি যে তোমার মোল্ডের ওয়েটটা প্রথমে নিতে হবে, তারপরে এই যে এই ফানেল দিয়ে যে দেখো এটা লম্বা, এবং এইটা সবসময় এই ফ্রি ফল হাইটটা মানে হচ্ছে এই দেখো এই লেভেলে এখন স্যান্ড পড়তেছে, এবং এই ফানেলের যে বটম এই লেভেল, এইটা যেন এইখান থেকে আর কি এতটুকু ডিস্টেন্স, এই যে এই বটম থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্স 1 ইঞ্চি বেশি হবে না, বা 25 মিলিমিটার বেশি হবে না। তুমি কম হলে কম হলে ভালো, কিন্তু 1 মিলিমিটার বেশি হবে না। 1 মিলিমিটার বেশি হলে দেখা যাচ্ছে যে তোমার সয়েলটা যখন এইখানে পড়তেছে তখন হচ্ছে যে তোমার সেটা কিছুটা ডেন্স কন্ডিশন তৈরি হতে পারে। তো এইভাবে ফানেল দিয়ে আস্তে আস্তে আর কি ফিল আপ করে কিছুটা আর কি দেখছো কিছুটা আর কি বেশি ফিল আপ করতে হবে।
তো এই ধরনের কন্ডিশন আর কি, এইভাবে যদি স্যাম্পলটা প্রিপেয়ার করো তাহলে এটাকে আমরা মোটামুটি কিছুটা ডেন্স হবে কিন্তু এটা নেগলিজেবল, তো এটাকে আমরা মোটামুটি লুজ কন্ডিশন বলতে পারি। এইভাবে যদি আমরা এই কন্টেইনারটাকে ফিল করি তাহলে সেটাকে আমরা ওই কন্ডিশনকে আমরা লুজ কন্ডিশন বলতে পারি। তারপরে এখানে একটা আছে যে তোমার এখানে এসকে বা স্টেট এস তোমার আছে এস দিয়ে আমরা এটাকে লেবেলিং করবো, এই যে লেবেলিং করে তারপর হচ্ছে ওয়েট নিছে যেটা হচ্ছে W2, ঠিক আছে। এরপরে আমার হচ্ছে যে এটা গেল লুজ কন্ডিশনে, এখন হচ্ছে আমার ডেন্স কন্ডিশনে আমরা হচ্ছে যে এবার ম্যাক্সিমাম ডেন্সিটি এখন আমাদের এটা কম্প্যাকশন করতে হবে। তো এইটা যেটা বলা হচ্ছে যে কম্প্যাকশন করার জন্য আমাদের হচ্ছে ভাইব্রেশন টেবিল ইউজ করতে হবে। একটা টেবিল আছে, ওই টেবিলের উপরে মোলটা রাখতে হবে, মোলটা রেখে তারপর ওই টেবিল দিয়ে ভাইব্রেট করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, প্রথমে তোমার এই মোলটা নিতে হবে, তার উপরে একটা কলার বসাইতে হবে, এই যে এটা কলার। তো এইখানে আছে যে মোলটা আছে যে এইখানে ওই স্যান্ড দিয়ে তুমি এটা যে কোনো ভাবে ফিল করো, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই যে লুজ কন্ডিশনে যখন আস্তে আস্তে ফিল করছো এটা তোমার এটা হচ্ছে যে তুমি সরি এই লুজ কন্ডিশনে যেভাবে তৈরি করছো এইভাবে তৈরি করতে হবে। এইভাবে তৈরি করে তোমার হচ্ছে যে এখানে তারপর হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে ভাইব্রেটিং টেবল, যে এখানে নিচে আছে স্প্রিং থাকে, এর উপরে একটা প্ল্যাটফর্ম থাকে, নিচে আর কি তুমি সুইচ দিলে এটা আমি দেখাবো তোমাদের এই ইকুইপমেন্ট গুলো। এটা হচ্ছে জাস্ট মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে। তাহলে এটা যখন এই ভাইব্রেশন করবে তখন এটা কি হবে, এই স্যান্ড গুলো কম্প্যাক্ট হতে থাকবে। এবং কত টাইম করে ভাইব্রেশন করতে হবে এটা তোমার হচ্ছে যে মেশিনের যে ফ্রিকোয়েন্সি আছে তার উপর ডিপেন্ড করে। তো এইগুলো কোডে কি বলা আছে আমরা সেগুলো পরে আমি তোমাদেরকে ল্যাবরেটরি ম্যানুয়াল দিয়ে দেবো। মানে ম্যানুয়াল মানে কি হচ্ছে যে তোমাদের আমি নিজে লিখে আর কি শর্ট ভাবে আর কি তৈরি করে দিব, যেটা হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে তোমাদের একটা ম্যানুয়াল ছিল না? হ্যাঁ, ওইরকম একটা মোটামুটি ওইরকম আমরা একটা চেষ্টা করবো একটা ল্যাবরেটরি ম্যানুয়াল তৈরি করতে, যেন তোমরা পরে ইজিলি বুঝতে পারো। এবং সেটা তোমাদেরকে আমি সাপ্লাই দিব আর কি, সফট কপি দিয়ে দেবো। তো এইখানে ভাইব্রেশন করতে হবে। তো ভাইব্রেশন করার পরে তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে যেহেতু ভাইব্রেশন করার পরে এটা কম্প্যাক্ট কন্ডিশনে যাবে, তখন আমরা ওয়েট নিব W3। তো আমরা এখানে দেখো ওয়েট অফ মোল্ড এন্ড সয়েল ইন লুজ স্টেটে যেটা বললাম যে আগে আমরা যেটা ওয়েট নিলাম এটা লুজ স্টেটে W2। এখন ওয়েট অফ মোল্ড এন্ড সয়েল ইন ডেন্স স্টেট, তোমার ডেন্স স্টেট আমরা কিভাবে অ্যাচিভ করলাম, ভাইব্রেশন করে। আর ভলিউম অফ মোল্ড জানি, তাহলে গামা ডি ম্যাক্সিমাম ডেন্সিটি আমরা কখন পাবো, W3 মাইনাস W1 ডিভাইডেড বাই V। গামা ডি মিনিমাম কখন পাবো, এই যে লুজ স্টেটে W2 মাইনাস W1 ডিভাইডেড বাই V। এটা বুঝতে পারছো ক্যালকুলেশন? জি স্যার। আচ্ছা, খুবই সহজ, না বোঝার কিছুই নাই এখানে। তো এইখান থেকে দেখো আমার হচ্ছে গামা ডি ম্যাক্স গামা ডি মিনিমাম পেয়ে গেলাম। এই যে তোমার হচ্ছে গামা ডি ম্যাক্স গামা ডি। এখন হচ্ছে আমাদের আননোন শুধুমাত্র এই ফিল্ড কন্ডিশনে। আসলে ওই সয়েলটা যখন ন্যাচারাল স্টেটে থাকবে অথবা ফিল্ড কন্ডিশনে আছে তখন তার ইউনিটেড কত। তাহলে আমাদের অবশ্যই ফিল্ড কন্ডিশনে আমাদের যদি ইউনিটেড বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই ফিল্ডে যেতে হবে। তো ফিল্ডে আমরা কিভাবে তোমার যে ডেনসিটি বের করতে পারি সয়েলের, তার জন্য অনেকগুলি মেথড আছে। কিছু আছে ডিরেক্ট মেথড আর কিছু আছে ইনডিরেক্ট আমরা কেন বলতেছি ইনডিরেক্ট মানে হচ্ছে আমরা সরাসরি ডেনসিটি পাবো না, আমরা হচ্ছে অন্য প্যারামিটার পাবো, তার সাথে কোরিলেশন আছে, ওই কোরিলেশন থেকে আমরা ডেনসিটি পাবো। তো এই ইনডিরেক্ট মেথডের মধ্যে আছে তোমার ডাইনামিক কোন পেনিট্রেশন টেস্ট বা ডিসিপি টেস্ট বলে, যেটা হচ্ছে যে তোমার একটা কোন আছে ওইটা আর কি ব্লো দেওয়া হয়, ব্লো দিয়ে আর কি তোমার হচ্ছে যে ওই তোমার পেনিট্রেট করতে কতগুলো ব্লো লাগতেছে সেটা কাউন্ট করা হয়। তো ওর সাথে রিলেশন আছে, রিলেশন থেকে আমরা তোমার ডেনসিটি বের করতে পারবো। আবার হচ্ছে যে এসপিটি টেস্ট বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট থেকে আমরা এন ভ্যালু যে রিলেশন সেইখান থেকে আমরা ডেনসিটি বের করতে পারি, যেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। কিন্তু ডিরেক্ট অনেকগুলো মেথড আছে, যেমন স্যান্ড কোন মেথড, যেটা বলা আছে এসটিএম প্রসিডিউরে হচ্ছে যে D1556। এটার মানে তো বুঝো এসটিএম যে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং ম্যাটেরিয়ালস, যে এটা D1556 মানে হচ্ছে যে এটা হচ্ছে যে ওইখানে যে তোমার একটা ডেজিগনেশন আর কি, নাম্বার, যে প্রত্যেকটা টেস্টের একটা নাম্বার থাকে যেন তুমি আর কি ইজিলি আইডেন্টিফাই করতে পারো। এরপর হচ্ছে নিউক্লিয়ার মেথড, ড্রাইভ সিলিন্ডার মেথড, স্লিভ মেথড, স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড, ওয়াটার রিপ্লেসমেন্ট মেথড, টাইম ডোমেইন রিফ্লেক্ট্রোমেট্রি মেথড, এই বিভিন্ন ধরনের মেথড আছে এবং প্রত্যেকটার প্রসিডিউরে এসটিএম এর এই যে নাম্বার দেওয়া আছে এখানে বলা আছে। তো আমরা তোমার ফিল্ড রে কিভাবে বের করতে হয় তার জন্য আমরা যেটা ইউজ করবো আমাদের ল্যাবে সেটা হচ্ছে স্যান্ড কোন মেথড।
এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয় যে তোমার স্যান্ড কোন মেথডটা, যেটা হচ্ছে যে ASTM 1556 এ বলা আছে। তো এখন দেখো আমি যদি ফিল্ডে থেকে স্যান্ড কোন মেথডে আমরা যদি তোমার এই গামা ডি বের করতে পারি, তাহলে হচ্ছে আমার এখানে ডিগ্রি রিলেটিভ ডেনসিটি অর্থাৎ ওই সয়েলটা কি কন্ডিশন আছে যে সেটা আমরা এই যে এখানে যে চার্ট দেওয়া আছে রিলেটিভ ডেনসিটির ভ্যালু যখন পেয়ে যাব, তখন হচ্ছে যে আমরা এই যে এই চার্ট ইউজ করে আমরা হচ্ছে যে এখান থেকে বলতে পারবো আর কি কন্ডিশন আছে। এখন অনেক পড়াইলাম তোমাদের ক্লাস অনেক। এখন দেখো এই যে এই রিলেটিভ ডেনসিটি টেস্ট এবং ফিল্ড কম্প্যাকশন টেস্ট, এই ফিল্ড কম্প্যাকশন টেস্ট যেটা যে তোমার এটা আমরা হচ্ছে যে এই দুইটা আমরা একই সাথে আর কি একই ক্লাসে আমরা দেখবো যে তোমার এটা। তাহলে এই ফিল্ড কম্প্যাকশন টেস্ট এটা কিন্তু তোমার শুধুমাত্র একটা জিনিস বলে রাখি, ফিল্ড কম্প্যাকশন টেস্ট কিন্তু তোমার শুধুমাত্র রিলেটিভ ডেনসিটি হচ্ছে যে প্যারামিটার, এটা ইন্ডেক্স প্যারামিটার শুধু স্যান্ডি সয়েলের জন্য বা কোহেশনলেস সয়েলের জন্য। কিন্তু ফিল্ড কম্প্যাকশন টেস্ট যেটা হচ্ছে যে বললাম যে আমরা হচ্ছে যে এই স্যান্ড কোন মেথডে বের করবো, যেটা তোমার স্যান্ড তোমার এই যে স্যান্ড কোন মেথড, এই মেথডে যে আমরা যেটা বের করবো আর কি যে ফিল্ড কম্প্যাকশন টেস্ট, এটা কিন্তু তোমার স্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, ক্লের ক্ষেত্রে প্রযোজ্য, টু টাইপসের সয়েলের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছো? স্যান্ড কোন মেথডটা যে যদি ক্লে ডিপোজিট থাকে তাহলে আমরা তার ফিল্ড ডেনসিটি কত সেটা বের করতে পারবো, যদি স্যান্ডও থাকে সেটা বের করতে পারবো। তো এই ফিল্ড কম্প্যাকশন টেস্ট যেটা, এটার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি হচ্ছে যে তোমার হচ্ছে যে ফিল্ডে হয়তো তুমি কম্প্যাক্ট করছো, যে আমি হচ্ছে যে ল্যাবে আমরা যে তোমরা তো নাম শুনছো স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে যে প্রক্টর টেস্ট অথবা মডিফাইড প্রক্টর টেস্ট, নাম শুনছো এগুলো? জি স্যার। আচ্ছা, তো এই টেস্টের মাধ্যমে আমরা কি বের করি যে তোমার হচ্ছে যে ড্রাই ডেনসিটির সাথে হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্টের রিলেশন বা ওয়াটার কন্টেন্টের রিলেশন, এইখান থেকে আমরা হচ্ছে যে তার মানে অপটিমাম ওয়াটার কন্টেন্ট বের করি যে হচ্ছে যে কতটুকু ওয়াটার অ্যাকচুয়ালি অ্যাড করলে আমি ম্যাক্সিমাম ডেনসিটি পাবো, সেটা আমরা এই টেস্টের মাধ্যমে বের করি। এখন হচ্ছে যে এখন আমরা ফিল্ডে কি করি, ফিল্ডে হচ্ছে ওই পরিমাণ ওয়াটার যোগ করে আমরা এটাকে কম্প্যাক্ট করি। এখন ফিল্ডে তুমি একটা এনার্জি অ্যাপ্লাই করতেছো, আর আমরা যখন ফিল্ডে তোমার হচ্ছে যে কম্প্যাক্ট করতেছি তখন কিন্তু দেখবা যে বড় বড় যে তোমার হচ্ছে যে রোলার ইউজ করে, যে বিভিন্ন ধরনের তোমরা রাস্তা যখন করে দেখছো যে কম্প্যাক্ট ভাইব্রেটর মেশিন অথবা রোলার ইউজ করে কিন্তু কম্প্যাক্ট করে, যে রোলিং করে দেখা যাচ্ছে যে একবার এদিকে যা আবার আসছে। এখন এই কতগুলো আর কি কতবার যাবে আসবে এইভাবে কিন্তু করায়। কাজে দেখো তুমি ফিল্ডে যে এনার্জি অ্যাপ্লাই করতেছো, সরি ল্যাবে, আর ফিল্ডের যে এনার্জি, এটা কিন্তু টোটালি দুইটা কিন্তু ডিফারেন্ট এনার্জি। এবং তোমরা জানো যে যদি এনার্জি যদি বেড়ে যায় তাহলে হচ্ছে যে তোমার ডেনসিটিও দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে বা তোমার কার্ভটা শিফট হয়ে যাচ্ছে। তোমার হচ্ছে যে অল্প ময়েশ্চার কন্টেন্টে তোমার হচ্ছে যে ডেনসিটি তার মানে পিক ডেনসিটি পাওয়া যাচ্ছে। তো এখন এই ফিল্ডে আমি যে কম্প্যাক্ট করলাম এটা হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করছে কিনা। মনে করো তুমি ল্যাবে হচ্ছে যে তোমার ল্যাবে যে ম্যাক্সিমাম ডেনসিটি পাইছো সেটা হচ্ছে তোমার হচ্ছে 1 গ্রাম পার সিসি, কিন্তু আমার ফিল্ডে দরকার হচ্ছে যে 0.95 বা 0.90 গ্রাম পার সিসি, এতটুকু ডেনসিটি আমি ফিল্ডে দরকার। কিন্তু এতটুকু ডেনসিটি আসলে ফিল্ডে আসছে কিনা, যে তোমার আমি কম্প্যাক্ট করলাম তাহলে ওই ডেনসিটি আমার অ্যাসিড করছে কিনা, সেটা হচ্ছে আমরা এই স্যাম্পল মেথডে বের করতে পারি যে অ্যাকচুয়ালি ফিল্ডে কতটুকু কম্প্যাকশন হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে যে ফিল্ড কম্প্যাকশন টেস্টের এইটাই মেইন পারপাস, যে হচ্ছে যে আমরা ফিল্ড কন্ডিশনে যে সয়েলটা আছে তার সেই কতটুকু ডেনসিটি বা ডেন্স কন্ডিশন আছে সেটা আমরা বের করতে পারবো। এবং সেটা বের করার জন্য যে তোমাদের মেথড গুলো আর কি বলা আছে এর মধ্যে হচ্ছে যে তোমার আমরা যেটা ইউজ করবো আর কি ইন জেনারেল আর কি নর্মালি তোমার ইউজ করা হচ্ছে যে স্যান্ড কোন মেথড আর কি, স্যান্ড কোন মেথডটা। আর এইগুলো ইউজ করা হয় যেমন নিউক্লিয়ার মেথড বা স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড, কিন্তু বেশি ইউজ করা হচ্ছে স্যান্ড কোন মেথডটা। তাহলে এই মেথডে আমরা হচ্ছে যে ফিল্ড কন্ডিশনে বা কম্প্যাক্ট তোমার হচ্ছে কতটুকু ডেনসিটি
আছে সেটা আমরা বের করতে পারবো। তো এটা মোটামুটি হচ্ছে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে যে আমরা আসলে তো এই কোডে কি বলা আছে যে আমাদের যে এসটিএম কোড আছে সেখানে আমাদের প্রত্যেকটা যেমন তোমার বিভিন্ন কান্ট্রিতে এরকম আলাদা তাদের স্পেসিফিকেশন আছে যে এই অনুযায়ী টেস্ট গুলো করতে হবে। যেমন তোমার ইন্ডিয়ান আইএস কোড আছে, তারপর হচ্ছে ইউরোপিয়ান কোড আছে, তারপর হচ্ছে যে তোমার অস্ট্রেলিয়ান কোড আছে ওদের, যেমন জাপানিজ কোড আছে, ঠিক আছে আলাদা। তারপর কানাডিয়ান কোড আছে। তারপর হচ্ছে যে আমরা তবে নর্মালি আমরা হচ্ছে যে আমেরিকান বা এসটিএম কোড বা এসটিএম কোডটা আর কি সারা ওয়ার্ল্ডে ইউজ করা হয়। তাহলে এই কোডে কিভাবে বলা আছে আর কি টেস্টটা কিভাবে পারফর্ম করতে হবে, প্রসিডিউর কি কি আমাদের হচ্ছে যে অ্যাপারেটাস লাগবে, কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে টেস্ট, এবং টেস্ট রিপোর্টটা কিভাবে তৈরি করতে হবে, এবং আমরা যে কি কি ডাটা কালেক্ট করতে হবে এবং সেগুলো ক্যালকুলেশন কিভাবে করতে হবে। তো এই ডিটেলস যে প্রসিডিউর এটা আছে যে আমি তোমাদেরকে ম্যানুয়াল আর কি তৈরি করে দিব, এবং আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ যে এই টেস্ট গুলো কিভাবে আমরা করব সেটা আমরা ভিডিও আর কি তোমাদেরকে দেখাবো, যে ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব যতটুকু তোমরা ভিডিও দেখে বুঝতে পারবা আর কি। ইজি খুবই, এটা তোমরা নিজেরা দেখলেও বুঝবা। ওই ম্যানুয়ালে আর কি কিছু যদি কোনো টার্ম যদি তোমার কি থাকে সেগুলো আমি এক্সপ্লেন করবো আর কি, টেকনিক্যাল টার্ম যেগুলো আর কি তোমাদের জন্য বুঝতে কঠিন হতে পারে সেগুলো আমি ওই তোমার হচ্ছে ওইখানে এক্সপ্লেন করবো, ঠিক আছে। এখন আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কি হলো, প্রশ্ন নাই তো আমার কিছুই বুঝো নাই? হ্যাঁ, কি পড়াশোনা করতে ভালো লাগে না তোমাদের? বুঝছি স্যার। পড়তে হবে, বুঝছো, নিজেরও পড়তে হবে শুধু। আর ক্লাসে তো আসলে অনলাইনে একটু ডিফিকাল্ট, তোমরা অনেকে বুঝতে সমস্যা হয়, এটা ঠিক আছে। আর এতক্ষণ ধরে ক্লাস করা টাফ, 2.5 ঘন্টা অনেকটাই। আর আমি আজকে হয়তো 11টায় শুরু করছি, কিন্তু তোমাদের মনে হয় রুটিনে 10:30 থেকে, তাই না? জি স্যার। 10:30 থেকে কয়টা পর্যন্ত? একটা স্যার। 2.5 ঘন্টা। কষ্ট হবে না তোমাদের এতক্ষণ? জি স্যার, কষ্ট হয় স্যার। স্যার একটা জায়গায় স্যার বসে থাকে স্যার তাকাইয়ে থাকতে থাকতে স্যার ঘুম চলে আসে স্যার। এটা হ্যাঁ, স্বাভাবিক ঘুম বিষয়। না, আর স্ক্রিন থেকে আসলে টানা 2.5 ঘন্টা তোমরা তাকায় থাকা চোখের জন্য খুবই ক্ষতিকর, বা তাকায় থাকা খুবই ডিফিকাল্ট আসলে 2.5 ঘন্টা। থাকে না। হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখি আমি হচ্ছে যে তোমার স্যারের সাথে স্যার একটু স্যারের সাথে আমি দেখে ডিসকাস করে আর কি কিভাবে আরো ইজিতে যে তোমাদের শুধু টেস্টটা কিভাবে করে জাস্ট এগুলো যদি একটু দেখাই দিই আর ম্যানুয়াল দিয়ে দিয়ে তোমরা ম্যানুয়াল যদি পড়ে নাও, যদি সেভাবে হয় আমি স্যারের সাথে আর কি ডিসকাস করে দেখবো আর কি, বুঝতে পারছো? তাহলে হয়তো কম টাইম নিয়ে আর কি শেষ করা যাবে। যে আমি হয়তো তোমাদেরকে ভিডিওতে দেখাই এক্সপ্লেন করলাম যে এটা এইভাবে করে, এটা এইভাবে এইভাবে এইভাবে, তাহলে ভিডিও দেখাইতে তো বেশি সময় লাগবে না, হয়তো বা 15-20 মিনিট। আর ম্যানুয়াল ওই ল্যাব ম্যানুয়ালে যদি তোমার কোথাও যদি তোমাদের একটু বুঝাই দিতাম যে এইখানে এইখানে এই টেকনিক্যাল টার্ম গুলো এরকম, তোমাদের এইগুলো এই করতে হবে, তারপর কিভাবে ডাটা গুলো তুমি হচ্ছে ক্যালকুলেশন করবা বা ইন্টারপ্রেট করবা, এগুলো করতে বেশি সময় লাগবে না আর কি। এত থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না পড়াই আর কি পরবর্তী ক্লাস থেকে আর কি দেখি স্যারের সাথে একটু কথা বলি, বুঝছো? আর এই থিওরি এগুলো তো তোমাদের পড়ার কথা, তারপর আমি একটু ডিসকাস করলাম তোমাদের সুবিধার জন্য আর কি, আবার একটু ই করার জন্য, যে কিছুটা রিভিউ করার জন্য, যেন তোমরা সহজে বুঝতে পারো, বুঝছো? তাহলে জি স্যার। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা বলবো আর কি পড়ানোতে, ঠিক আছে? তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য এত কষ্ট করে। আর তাহলে নেক্সট ক্লাস